আরিয়ান ছাড়ো বলছি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি কিন্তু চিৎকার করব, ছাড়ো প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছি সেটা গেলেই দেখতে পাবেন। এখন চুপ করে থাকুন, না হলে খুব খারাপ হবে। কি করবে তুমি? বেয়াদ্দপ, অসভ্য। ছাড়ো আমাকে, একদম মেরে ফেলবো কিন্তু। হ্যাঁ, সেটা আপনি খুব ভালোই পারবেন। আপনাদের কাজই তো এমন। কি যা তা বলছো তুমি? ছাড়ো বলছি। একদম এমন ব্যবহার করবে না। আমি একবার ছাড়া পাই, আমি তোমাকে পুলিশে দেব। দেখি কি করতে পারেন আমায়। ছাড়বো না আমি। অহনা জোরাজুরি করে গাড়ির দরজা খুলে ফেল। যেই না বাইরে পা রাখতে যাবে, আরিয়ান অমনি টান মেরে অহনাকে ভিতরে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অহনা বাকরুদ্ধ হয়ে গেল। আরিয়ান এমন কাণ্ড করবে সে ভাবেনি। আরিয়ান পাগলের মতো কিস করে যাচ্ছে, সে একটা হাত অহনার জামার মধ্যে ঢুকিয়ে দিতে অহনা কেঁপে ওঠে। আরিয়ানের হাত খামছে ধরল। আরিয়ান থামলো না, সে অহনার সারা পেট কোমর স্লাইড করতে লাগলো। অহনা কেঁপে উঠছে বারবার। আরিয়ান বেশ অনেকক্ষণ কিস করার পরে অহনাকে ছেড়ে দিল। অহনা হাঁপাচ্ছে, সে রাগি চোখে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কুত্তা, তুই কোন সাহসে আমাকে কিস করলি? কে দিল তোকে এত বড় সাহস? আমার সাহস শুরু থেকেই বেশি, শুধু আপনিই বুঝতে পারেননি। তোকে আমি দেখে নিব। নো চিন্তা, রোজ দেখার ব্যবস্থা করে দিচ্ছি। গাড়ি এসে থামে কাজী অফিসের সামনে। অহনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এখানে কেন আনলো তাকে? গাড়ি এসে থামতেই অহনা দরজা খুলে ঝড়ের বেগে নেমে গেল। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে, মনে হচ্ছে এই মুহূর্তে সামনে যা পাবে তাই ভেঙে ফেলবে। আরিয়ানও ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, মুখে সেই চিরচেনা নির্লজ্জ হাসি। এখানে কেন এনেছিস আমাকে? তোর সাহস কত বড় হয়েছে জানিস? সকাল থেকে যা যা করেছিস তার জন্য তোকে আমি জেলে ভরতে পারি। তুই নিজেকে কি ভাবিস, পৃথিবীর রাজা? রাজা না, তবে একটা জিনিস জানি, আপনি রাগলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হয়ে যান। ফাজলামো করবি না, সোজা উত্তর দে, এখানে কেন এনেছিস? এখানে মানুষ কেন আসে? আমার সাথে ধাঁধা খেলবি না, ভালো হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা বলছি। এখানে সাধারণত মানুষ বিয়ে করতে আসে, কাগজপত্র করতে আসে, জীবনের বড় সিদ্ধান্ত নিতে আসে। কি বললি? বিয়ে? হুম, বিয়ে। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাকে নিয়ে এসব বাজে বাজে চিন্তা করছিস? চিন্তা না, স্বপ্ন। তুই একটা অসহ্য ছেলে, একদম অসভ্য। আরিয়ান কিছু না বলে অহনাকে জোর করে নিয়ে ভিতরের দিকে এগোতে লাগলো। অহনা দাঁতে দাঁত চেপে পেছনে গেল। ভেতরে ঢুকতেই কয়েকজন ছেলেমেয়ে হইচই শুরু করে দিল। ও, অবশেষে আমাদের ভাবি এসে গেছে। ভাই, আজকে তো ইতিহাস রচনা হয়ে যাবে। ভাবি, আগে থেকেই বলে রাখি, আমরা কিন্তু আরিয়ানের সব কুকুরটির সাক্ষী। একদম চুপ, কেউ আমাকে ভাবি বলবে না। আর তোমাদের বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, ওকে আগে ডাক্তার দেখাও। দেখলেন সবাই আপনাকে কত আপন করে নিয়েছে। আরিয়ান, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। আপনি গেলে আমিও যাব। তুই কোথায় যাবি? আপনার পেছন পেছন। আল্লাহ, এই ছেলেটার হাত থেকে বাঁচার উপায় কি? ভাবি, একটা কথা বলি। বল। আরিয়ান আপনার পেছনে 4 বছর ধরে ঘুরেছি। কি? একদম সত্যি, আমরা নিজেদের চোখে দেখেছি। আপনার একটা হাসির জন্য ছেলেটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে জানেন? নাটক করিস না তোরা। নাটক না আপু, বাস্তবতা। আমাকে আপু বলবি? দেখলেন, আপনি নিজেই স্বীকার করলেন আপনি আপু না। তাই বলে আমার উপর তোর অধিকার হয়ে যায় না। অধিকার না থাকলেও ভালোবাসা তো হতে পারে। মুহূর্তের জন্য পরিবেশটা একটু শান্ত হয়ে গেল। অহনা চোখ ফিরিয়ে নিল। সে বুঝতে পারছে না এই ছেলেটাকে কি করবে। রাগও হচ্ছে, আবার ওর কথাগুলো পুরোপুরি উপেক্ষা করতে পারছে না। শোন আরিয়ান, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না। আর আমি তোর সম্পর্কে ওইভাবে কখনো ভাবিনি। জানি। জানিস? হুম, তবুও ভালোবেসেছি। কেন? কারণ ভালোবাসার আগে অনুমতি লাগে না, কিন্তু সম্মান লাগে। আর আমি সব সময় আপনাকে সম্মান করেছি। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, বন্ধুরাও চুপ। আরিয়ান এবার ধীরে ধীরে বলল, এখন আমাদের বিয়ে হবে, রাজি হয়ে যান। মাথা খারাপ হয়ে গেছে তোর? তোকে বিয়ে করব আমি। নিজেকে দেখেছিস? আমার থেকে 3 বছরের জুনিয়র তুই। তো সমস্যা কোথায়? ছোট বলে ভাববেন না, আদর কম করব। আমি কিন্তু সেই। চুপ কর বেয়াদব। আর একটা কথা বললে মার একটাও মাটিতে পড়বে না। আমাকে যেতে দে, খুব খারাপ হবে বলে দিচ্ছি। নো ডিয়ার, আগে বিয়ে তারপর যাবেন, তার আগে না। আমি করব না তোকে বিয়ে, যেতে দে বলছি। বিয়ে না করলে যেতেও পারবেন না, সেটাও আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। আগে কবুল বলুন, তারপর যেতে দিব। কাজী অফিসের ভেতর দাঁড়িয়ে আছে সবাই। পরিবেশটা অদ্ভুত রকমের উত্তপ্ত। অহনার চোখ মুখ রাগে শক্ত হয়ে আছে। আরিয়ানও আজ অস্বাভাবিক রকম গম্ভীর। তুই কি সত্যিই ভেবেছিস এইভাবে আমাকে এখানে এনে
আমি তোর কথা মেনে নেব? না, আমি জানি আপনি এত সহজে কাউকে মেনে নেওয়ার মানুষ নন। তাহলে এই নাটক কেন? কারণ আমি চেয়েছিলাম আপনি অন্তত একবার আমার কথা শুনুন। 4 বছর ধরে আমি চেষ্টা করেছি, কখনো বিরক্ত করেছি, কখনো ঝগড়া করেছি, কখনো আপনার রাগ সহ্য করেছি, কিন্তু একটা দিনও আপনাকে অসম্মান করতে চাইনি। ভালোবাসার নামে পাগলামি করলেই সেটা ভালোবাসা হয়ে যায় না। ঠিক বলেছেন, তাই আর পাগলামি না, যা হবে সরাসরি। কি বলতে চাস তুই সরাসরি বল। কিছু বলতে চাই না, আজ এখানে বিয়ে হবে, তারপর সব। আমার মেজাজ গরম করবেন না। অহনা দাঁতের দাঁত চেপে আছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। অহনা আর উপায় না পেয়ে রাজি হয়ে গেল। কাজী তাদের বিয়ে পড়িয়ে দিল, কিন্তু অহনা মনে মনে ফুসফুস করছে এর শোধ সে তুলেই ছাড়বে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। চারপাশে বন্ধুরা সবাই ব্যস্ত, কেউ ছবি তুলছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ আবার নতুন দম্পতিকে নিয়ে মজা করছে। কিন্তু এই আনন্দের মাঝেও একজন মানুষের মুখে ভীষণ গম্ভীর, সে হলো অহনা। তার চোখ মুখ শক্ত হয়ে আছে, মনে হচ্ছে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। আরিয়ান কয়েকবার তার দিকে তাকালো, অহনা একবারও তার দিকে তাকাচ্ছে না। অবশেষে অহনা নিজের ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আরিয়ান সেটা দেখে তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন আপনি? সেটা কি তোমাকে হিসাব দিতে হবে? প্রশ্নের উত্তর দিলেন না। আমি আমার বাড়িতে যাচ্ছি, আমার নিজের বাড়িতে। সেখানে যাওয়ার জন্য কারো অনুমতি লাগে না। আমি কি বলেছি অনুমতি লাগবে? তাহলে রাস্তা ছাড়ো। আগে কথা শুনুন। তোমার কথা শুনতে শুনতেই আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, আর একটাও কথা শুনতে ইচ্ছে করছে না। আপনি এখনো খুব রেগে আছেন? খুব, এই শব্দটা যথেষ্ট না। আমি ভীষণ রেগে আছি, অসহ্য রকমের রেগে আছি। সেটা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সামনে দাঁড়িয়ে আছো কেন? কারণ আমি চাই না আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত আমি নেবই, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত হবে। চারপাশে সবাই অস্বস্তিতে পড়ে গেল। রিফাত ধীরে ধীরে সাব্বিরের কানে বলল, ভাই, ঝড় আসছে। ঝড় না, সুনামি। তোমরা দুজন চুপ করবে। জি ভাবি। ভাবি ডাকবি না। জি আপু। সেটাও ডাকবি না। তাহলে কি ডাকবো? কিছুই ডাকবি না। তুমি কেন হাসছো? কই না তো। আমি স্পষ্ট দেখেছি। আপনি রাগলে একটু কিউট লাগেন। আরিয়ান, আচ্ছা আচ্ছা, বললাম না, আর বলবো না। তোমার সমস্যা কি জানো? তুমি কোনো কিছু সিরিয়াসলি নিতে পারো না। পারি। পারো না। পারি তো। পারো না। ঠিক আছে, পারি না, এখন খুশি? অহনা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর ধীরে ধীরে বলল, শোনো, বিয়ে হয়ে গেছে মানেই এই না যে আমি একদিনে সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেব। আমি সেটাই আশা করছি না। আমার সময় লাগবে। যত সময় লাগে নিন। আমি এখনো তোমার উপর রাগ করে আছি। জানি। খুব রাগ। সেটাও জানি। আর হয়তো অনেক দিন এই রাগ থাকবে। থাকুক। তোমার কোনো সমস্যা হবে না। আপনি পাশে থাকলে সমস্যা হলেও সহ্য করে নেব। কথাটা শুনে অহনা কয়েক মুহূর্ত চুপ করে রইল। এই ছেলেটা কখন সিরিয়াস আর কখন মজা করছে সেটা বোঝাই কঠিন। আমি আমার বাসায় যাচ্ছি। আজকে কারোর সঙ্গে একটাও কথা বলতে চাই না। আপনি গেলে আমি আটকাবো না, কিন্তু একটা অনুরোধ করব। তোমার অনুরোধ শোনার মুড আমার নেই। তারপর বলছি, একবার আমার বাড়িতে চলুন। শুধু আমার পরিবারের সঙ্গে দেখা করবেন, তারপর যেখানে যেতে চাইবেন আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। আমি কেন যাব? কারণ ওরা কিছুই জানে না। আজকে বাড়িতে গিয়ে আমি যখন বলবো যে আমি বিয়ে করেছি, তখন পৃথিবীর সবচেয়ে বড় ঝড়টা আমার উপর দিয়ে যাবে। সেটা তো তোমার সমস্যা। ঠিক বলেছেন, কিন্তু আমি চাই না ওরা আপনার সম্পর্কে ভুল ধারণা করুক। আপনি চাইলে 5 মিনিট থাকবেন, চাইলে 5 সেকেন্ড, সিদ্ধান্ত পুরোপুরি আপনার। অহনা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার রাগ একটু কমেনি, কিন্তু কৌতূহল হচ্ছে এই ছেলের পরিবার কেমন। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস। কি? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি। আমাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করলে খুব খারাপ হবে। জি ম্যাডাম। কিছুক্ষণ পর আরিয়ানের বাড়ির সামনে গাড়ি থামতেই অহনার চারপাশে তাকালো। এই তোমাদের বাড়ি? জি। বাহ, বাইরে থেকে তো বেশ ভদ্রলোকের বাড়ি মনে হচ্ছে। ভিতরে ঢুকলে বুঝবেন আমি কিভাবে টিকে আছি। আরিয়ান, এত দেরি হলো কেন? এই মেয়েটা কে? মা, একটা কথা বলবো? তুই এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কারণ কথা শুনে তুমি চিৎকার করতে পারো। কি করেছিস তুই? আমি বিয়ে করেছি।
মুহূর্তেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মুখ থেকে কথাটা বের হওয়ার পর পুরো ডাইনিং রুমে এমন নীরবতা নেমে এলো যেন কেউ হঠাৎ সময় থামিয়ে দিয়েছে। সবাই কয়েক সেকেন্ড শুধু আরিয়ান আর অহনার দিকে তাকিয়ে রইল। তারপর আরিয়ানের মা নিজের মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। হায় আল্লাহ, আমি কি ঠিক শুনলাম? তুই বললি তুই বিয়ে করেছিস, আমাদের কাউকে একটা কথাও না বলে, একটা ইঙ্গিতও না দিয়ে সোজা বিয়ে করে একটা মেয়েকে নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছিস? মা আমি আসলে একদম চুপ। আজকে তুই একটা কথাও বলবি না। ছোটবেলা থেকে তোর হাজারটা দুষ্টুমি, হাজারটা জেদ আমি সহ্য করেছি, কিন্তু তাই বলে তুই বিয়ে করে ফেলবি আর আমি কিছুই জানবো না? আমি কি তোর শত্রু ছিলাম, নাকি আমি তোর জীবনের বাইরে কেউ? আমি প্রথম থেকেই বলতাম এই ছেলেকে বেশি ছাড় দিলে একদিন মাথায় উঠবে। দেখো আজকে কি কাণ্ড করে বসে আছে। বিয়ে কোনো খেলনা নাকি? যখন ইচ্ছা হলো করলাম, যখন ইচ্ছা হলো সবাইকে জানালাম। আরিয়ান, তুই কি একবারও ভাবলি না তোর বাবা মায়ের কথা, আত্মীয় স্বজনের কথা? সমাজের মানুষ কি বলবে সেটা বলছি না, আমি বলছি তোর নিজের পরিবারের কথা। আমরা কি তোর জীবনে এতটাই গুরুত্বহীন? আমি তো অবাক হয়ে যাচ্ছি ছেলেটার সাহস দেখে। মুখে কোনো অনুশোচনা পর্যন্ত নেই, এভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। অহনা পাশেই দাঁড়িয়ে আছে, তার রাগ এখনো কমেনি, কিন্তু এই মুহূর্তে আরিয়ানের অবস্থা দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। আর তুমি মা, তুমি বলো আসল ঘটনা কি? আন্টি আমি সত্যি বলছি, এই ঘটনার জন্য আমাকে দায়ী করলে খুব অন্যায় হবে। আমি নিজেও এখনো বিশ্বাস করতে পারছি না যে আজকে আমার দিনটা এইভাবে শেষ হবে। মানে কি বলতে চাচ্ছ? মানে আপনার ছেলে এমন জেদি মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। কোনো কথা শুনতে চায় না, কোনো যুক্তি মানতে চায় না, নিজের কথা বলবে আর ভাববে পৃথিবীর সবাই সেটা মেনে নেবে। আচ্ছা এতটাও খারাপ নাকি আমি? তুমি চুপ করবে? এখনো কথা বলার সাহস হচ্ছে তোমার? একদম ঠিক বলেছে মেয়েটা, তুমি চুপ করে দাঁড়িয়ে থাক। আর একটা শব্দও করবি না, আজকে শুধু শুনবি। আন্টি আপনি জানেন না আপনার ছেলে কত বিরক্তিকর। মানুষকে কথা বলতে দেয় না, নিজের ইচ্ছা মতো সবকিছু করতে চায়, আর সারাক্ষণ এমন ভাব করে যেন ওর কোনো ভুলই হতে পারে না। আরে মা, তুমি তো একদম আমাদের মনের কথাগুলোই বলছো। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এই একই অভিযোগ শুনে আসছি। আজকে মনে হচ্ছে অবশেষে কেউ এসেছে যে ওকে ঠিক মতো জবাব দিতে পারে। বাহ খুব সুন্দর, সবাই মিলে আমাকে আসামি বানিয়ে ফেলেছেন। তোমার জন্য আমার একটুও মায়া লাগছে না। কেন? কারণ তুমি এই বকুনি ডিজার্ভ করো। অনেক আগেই তোমার এগুলো শোনা উচিত ছিল। একদম ঠিক কথা। আজকে যদি তোর বাবা বাসায় থাকতো তাহলে আরো অনেক বড় ঝড় উঠতো। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আর অহনা মনে মনে ভাবল আজকে অন্তত একদিনের জন্য হলো এই ছেলেটা তার নিজের জেদের ফল ভোগ করছে, আর সেটা দেখে তার মন্দ লাগছে না, বেশ মজাই লাগছে। ড্রয়িং রুমের পরিবেশ তখন উত্তপ্ত। একদিকে পরিবারের সবাই আরিয়ানকে বকছে, অন্যদিকে অহনা বসে বসে সব দেখছে। তার রাগ একটু কমেনি, বরং মাঝে মাঝে আরিয়ানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। আচ্ছা তোমরা সবাই বিচার শেষ করেছো নাকি এখনো কিছু বাকি আছে? কেউ যদি আর কিছু বলতে চাও তাহলে একবারে বলে ফেলো, তারপর অন্তত আমার বউকে বসতে দাও। বউ? মুখে বলতে তো খুব ভালো লাগছে দেখছি। আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে আনলি, এখন আবার বউ বউ করছিস? মা যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন অন্তত ওকে আপন করে নাও, মানুষটাকে চিনে দেখো। না, আমি কিছু জানি না। তুই নিজের ইচ্ছা যা করেছিস এখন নিজেই সামলাস। মা এমন বলো না, ভুল হয়ে গেছে আমি মানছি, কিন্তু এখন তো আর সময় পিছনে নেওয়া যাবে না। ভুল? তোর কাছে এটা ভুল? তুই আমাদের কিছু না বলে বিয়ে করে ফেলেছিস আর এখন বলছিস ভুল হয়ে গেছে? আমি স্বীকার করছি আমার সিদ্ধান্ত তাড়াহুড়ো ছিল, কিন্তু আমি ওকে নিয়ে সিরিয়াস। তাই বলে নিজের থেকে বড় মেয়েকে বিয়ে করবি? আন্টি আমি কিন্তু এই কথার সঙ্গে একমত। আপনি একদম ঠিক বলেছেন। আপনার ছেলের মতো জুনিয়র জেদি অসহ্য একটা ছেলেকে আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। এই যে আমার সামনেই আমার চরিত্র হনন হচ্ছে। তোমার চরিত্র নিয়ে বলার মতো ভালো কিছু তো পাচ্ছি না। মেয়েটা কিন্তু বেশ সাহসী। শুধু সাহসী না, আরিয়ানকে ঠিক জায়গায় আঘাত করেছে। কারণ ও ডিজার্ভ করে। সবাই হাসি চেপে রাখার চেষ্টা করলো। আরিয়ান নাটকীয় ভঙ্গিতে সোফায় বসে পড়ল। বাহ, পুরো পরিবার আর আমার মানে এই মহিয়সী নারী সবাই একসাথে আমার বিরুদ্ধে। আমি তোমার পক্ষ নেব? কারণ আমি একা। সেটা তোমার প্রাপ্য। আচ্ছা তোমাদের পারিবারিক আদালত উপভোগ করলাম, এবার আমি যাচ্ছি। কোথায়? বাসায়। এখনই?
অবশ্যই এক্ষুনি। এইখানে থাকলে আরো 10 জন এসে আমাকে জেরা করবে। না মা, তুমি চাইলে আজ রাতের খাবার খেয়ে যেতে পারো। ধন্যবাদ আন্টি, কিন্তু আজ আমার সত্যি ইচ্ছে করছে না। আরিয়ান এবার একটু অস্থির হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে অহনা যদি এখন চলে যায় তাহলে হয়তো অনেক দিন তার সঙ্গে কথা বলাই কঠিন হয়ে যাবে। অন্তত কিছুক্ষণ থাকুন। কেন? কারণ আমরা দুজনেই রেগে আছি। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আরিয়ান, আমি এখন তোমার উপর ভীষণ রাগ করে আছি। জানি। এতটাই রাগ যে তোমার মুখও দেখতে ইচ্ছে করছে না। এটাও জানি। তাহলে আমাকে যেতে দাও। প্রথমবারের মতো আরিয়ান চুপ হয়ে গেল। সে বুঝলো জেদ করে নয়, অহনাকে নিজের ইচ্ছেতেই পাশে থাকতে হবে, আর সেই কাজটা মোটর সহজ হবে না। আরিয়ান কোনো উপায় না পেয়ে অহনার হাত ধরে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দিল। অহনা রেগে আগুন হয়ে গেছে। বাড়ির সব ঝামেলা শেষ করে এবার আরিয়ানের রুমের ভেতর দাঁড়িয়ে আছে অহনা। বাইরে কোলাহল ধীরে ধীরে কমে এসেছে, কিন্তু ঘরের ভেতরে একটা অদ্ভুত চাপা অস্বস্তি এখনো রয়ে গেছে। আচ্ছা আরিয়ান, তুমি কি এখনো বুঝছো না তুমি কত বড় ঝামেলা করে ফেলেছো? আমি ঝামেলা করিনি, আমি শুধু সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? এইটাকে তুমি সিদ্ধান্ত বলো? কাউকে না জানিয়ে, কাউকে না বুঝিয়ে এইভাবে সব উল্টে পাল্টে দেওয়া। আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আপনি শোনেননি। আমি কেন শুনবো? আমি তো তোমার কিছুই ছিলাম না। এখন তো আছেন। কথাটা বলার ভঙ্গিটা ছিল একদম শান্ত, কিন্তু তার ভেতরে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। অহনা বিরক্ত হয়ে পাশ ফিরে দাঁড়ালো। তোমার এই আত্মবিশ্বাসটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আবার প্রশংসাও তো করেন মাঝে মাঝে। সেটা ভুল করে। তাহলে আজকেও ভুল হচ্ছে। আরিয়ান, বাড়াবাড়ি করো না। আমি কিছুই বাড়াবাড়ি করছি না। তুমি এখন যেভাবে কথা বলছো সেটা ঠিক না। আমি তো স্বাভাবিকই আছি। স্বাভাবিক না। তুমি সব কিছু নিজের মতো করে ভাবো আর মনে করো সবাই সেটা মেনে নেবে। আপনি কি মেনে নিচ্ছেন না? আমি এখনো কিছুই মেনে নেইনি। রুমের পরিবেশটা আবারও ভারী হয়ে গেল। অহনা ধীরে ধীরে ঘরের চারপাশটা দেখছিল। বইয়ের তাক, ডেস্ক, জানালার পাশে ছোট লাইট, সবকিছু একটা অচেনা অনুভূতি দিচ্ছে তাকে। আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, বসুন। আমি বসতে এসেছি নাকি? না, তবে দাঁড়িয়ে থাকলে আপনি আরো বেশি রাগ করবেন। আমার রাগ তুমি কন্ট্রোল করবে? চেষ্টা করি। চেষ্টা করো না, দূরে থাকো। অহনা সোফার এক পাশে বসে পড়ল। তার চোখে এখনো বিরক্তি, কিন্তু শরীরে এক ধরনের ক্লান্তি। আগে ফ্রেশ হয়ে নিন, সারাদিন অনেক টেনশন গেছে। তুমি আমাকে নির্দেশ দিচ্ছ? নির্দেশ না, পরামর্শ। তোমার পরামর্শ আমার দরকার নেই। ঠিক আছে, না নিলেও সমস্যা নেই। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আরিয়ান একা রুমে দাঁড়িয়ে রইল। তার চোখে এখনো অদ্ভুত এক শান্ত ভাব, কিন্তু সেই শান্তির ভেতরে একটা জিনিস পরিষ্কার ছিল, এই সম্পর্কটা এখন আর সহজ থাকবে না। এটা হবে রাগ, মান, অভিমান আর বোঝাপড়ার দীর্ঘ যুদ্ধ। কিছুক্ষণ পর অহনা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। মুখে পানির চাপ, চুল একটু গুছানো, আর চোখে এখনো দিনের সব রাগ জমা আছে। ঘরের ভেতর ঢুকতেই আরিয়ান একবার তাকালো। এই ড্রেসই পরে থাকবেন নাকি আপনি? সারাদিনের ধকল গেছে, এই কাপড়ে আরাম পাবেন না আপনি। আমি তো দেখেই বুঝতে পারছি আপনি অস্বস্তি ফিল করছেন। আমার কি এখানে কোনো জামা কাপড় আছে নাকি? আমি কি আগে থেকে জানতাম যে আমি এখানে এসে এমন অবস্থায় আটকে যাব? আর এখন তুমি এসে আমাকে পোশাক নিয়ে প্রশ্ন করবে? আমি বলছি না আপনি আটকে আছেন, আমি শুধু বলছি আপনার আরাম লাগছে না, সেটা আমি বুঝতে পারছি। আমার আরাম নিয়ে চিন্তা করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? দায়িত্ব কেউ দেয়নি, আমি নিজে নিয়েছি। তোমার এই নিজের ইচ্ছায় দায়িত্ব নেওয়ার অভ্যাসটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। তবু আপনি এখন এখানে দাঁড়িয়ে কথা বলছেন, চলে যাচ্ছেন না? কারণ আমি দেখতে চাই তুমি আর কতটা নিজের ইচ্ছায় সবকিছু চালাতে পারো। আমি ইচ্ছাই না, যত্নে চালাই। বাজে কথা। কিছুক্ষণ পর আরিয়ান নিচ থেকে তার মায়ের একটা সাধারণ শাড়ি নিয়ে এলো। এইটা নিন, আপনি এইটা পরে নিন। আপনি এই অবস্থায় আরাম পাচ্ছেন না, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি, তাই এইটা পরে ফ্রেশ হয়ে নিন। আমি তোমার মায়ের শাড়ি কেন পরবো? কারণ আপাতত এখানে অন্য কোনো ব্যবস্থা নেই, আর আমি চাই না আপনি অস্বস্তিতে থাকেন। আমি অস্বস্তিতে নেই, আমি বিরক্ত। দুটো প্রায় একই জিনিস। তোমার কাছে সবকিছু এত সহজ লাগে কেন? কারণ আমি জটিল করতে চাই না। অনেকটা অনিচ্ছা নিয়েই অহনা শাড়িটা নিল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো। শাড়ি পরে চুল সামান্য ঠিক করা, কিন্তু মুখে সে আগের রাগটা এখনো আছে।
আরিয়ান একবার তাকে থমকে গেল। আপনি যেভাবে শাড়িটা পরেছেন সত্যি বলছি এইভাবে আপনাকে বেশি মানিয়েছে। আবার শুরু করেছো? আমি কিছু শুরু করিনি। দেখার ইচ্ছে নেই, তুমি সব ভুল দেখো। ভাইয়া, মা ডাকছে, তোমাদের দুজনকে নিচে খেতে যেতে বলেছে। আবার তোমাদের দুজন? এই শব্দটা খুব দ্রুত তোমাদের বাড়িতে ফ্যাশন হয়ে যাচ্ছে। সরি আপু, আমি জানি না তো কি বলবো। ঠিক আছে, পরে শিখে নিও। চলুন নিচে যাই। খেতে যাব? হ্যাঁ, সারাদিন ঝামেলা আর রাগে কারোরই কিছু খাওয়া হয়নি। এখন শরীরও ক্লান্ত, পেটও খালি। তোমার খেয়ালও আছে? আছে, আপনি রাগ দেখালেও আমি খেয়াল রাখতে ভুলে যাই না। বাজে কথা। ঠিক আছে, বাজে কথা। দুজন ধীরে ধীরে নিচে নামলো। ডাইনিং টেবিলে তখন পুরো পরিবার বসে আছে। সবাই একসাথে তাকালো দুজনকে দেখে, কিন্তু এই মুহূর্তে দুজনেরই অবস্থা একই। খুব খিদে পেয়েছে, আর সারাদিনের মানসিক চাপের পর শরীর একদম ক্লান্ত। আরিয়ান ধীরে ধীরে বলল, আজকে হয়তো সবকিছু অস্বাভাবিক, কিন্তু অন্তত আমরা একসাথে খেতে বসেছি, এইটুকুই আপাতত শান্তি। শান্তি বলছো? সারাদিন এই ঝামেলা আর তুমি একে শান্তি বলো? আমি এটাকে শুরু হিসেবে দেখি। শুরুটা তোমার জন্য সহজ, আমার জন্য না। টেবিলে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মাঝেও দুজনের পেটের খিদে যেন সব রাগকে একটু হলেও কমিয়ে দিয়েছে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, কিন্তু পরিবেশটা একদম ভারী। খাবারের গন্ধ থাকলেও কারো মুখে স্বস্তি নেই। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢুকলেন আরিয়ানের বাবা। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি আগেই সব শুনে ফেলেছেন। আরিয়ান, তুমি এত বড় সাহস কিভাবে করলে? আমাদের না জানিয়ে পরিবারের কাউকে কিচ্ছু না বলে এভাবে বিয়ে করে ফেললে? টেবিলের সবাই চুপ হয়ে গেল, শুধু চামচের শব্দটুকু থেমে থেমে শোনা যাচ্ছে। আরিয়ান ধীরে ধীরে মাথা তোল। বাবা, আমি জানি তোমরা কেউ সহজে মেনে নিতে পারতে না, তাই আমি আগে নিজেই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? বিয়ে কি তোমার একার সিদ্ধান্ত? এটা কি তোমার ইচ্ছা মতো খেলার বিষয় নাকি? আমি খেলিনি বাবা, আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব? আর সেটা কিভাবে নিলে, নিজের থেকে বড় মেয়েকে বিয়ে করে? এই কথাটাই টেবিলের কয়েকজন একে অপরের দিকে তাকালো। আরিয়ান একদম শান্ত গলায় বলল, আমার পছন্দ অহনা, বয়স, সিনিয়রিটি এসব আমি দেখিনি, আমি মানুষটাকে দেখেছি। মানুষটাকে দেখেছো? আর পরিবারকে, আমাদের সম্মান, সমাজ? আমি জানি তোমরা এসব নিয়ে চিন্তা করবে, কিন্তু আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। পাশে বসা অহনা চুপচাপ খাচ্ছিল, যেন এই কথাগুলো তার জন্য না, অন্য কারোর জীবনের গল্প। মা ধীরে ধীরে বললেন, যা হবার হয়ে গেছে, এখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বিয়ে তো হয়ে গেছে, এখন ঝগড়া করে অতীত ঠিক করা যাবে না। এখন আমাদের বুঝে নিতে হবে সামনে কিভাবে এগাবে। বুঝে নিতে হবে মানে? এত সহজে মেনে নেব? সহজ না, কিন্তু বাস্তব। আরিয়ানের বাবা চুপ হয়ে গেলেন, কিন্তু মুখে এখনো রাগ স্পষ্ট। অন্যদিকে আরিয়ান আবার বলল, আমি কাউকে জোর করিনি বাবা, আমি শুধু আমার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি চাই না এই সম্পর্কটা শুধু ঝগড়ার মধ্যে আটকে থাকুক। আর সম্পর্ক বলছো? তুমি কি বুঝো তুমি কি করেছো? বুঝি বাবা, আর তাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। টেবিলে আবার নীরবতা নেমে এলো, শুধু খাবারের শব্দ আর মাঝে মাঝে কারো নড়াচড়া। অহনা এখনো মাথা নিচু করে খাচ্ছে, তার মুখে কোনো মন্তব্য নেই, কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু ভেতরে ভেতরে সে সবকিছু শুনছে। মা আবার ধীরে বললেন, এখন অন্তত খাওয়ার সময়টা শান্তিতে কাটাও, পরে সব কথা হবে। ধীরে ধীরে টেবিলের পরিবেশ একটু নরম হলো। কেউ আর জোরে কথা বলছে না, শুধু খাওয়া চলছে, আর সবার মাথার ভেতরে চলছে হাজারটা প্রশ্ন। আরিয়ান মাঝে মাঝে অহনার দিকে তাকাচ্ছে, কিন্তু অহনা একবারও তাকাচ্ছে না। সে শুধু খেয়ে যাচ্ছে এক অদ্ভুত নীরবতায়, কারণ আজকের দিনটা তার কাছে শুধু ঝগড়া না, একটা নতুন অজানা জীবনের শুরু। রাত গভীর হয়ে গেছে, বাড়ির ভেতরে সব আলো যেন ধীরে ধীরে নিভে এসেছে। দিনের সব চিৎকার, রাগ, পারিবারিক ঝামেলা এখন ক্লান্তির মতো করে ঘরের কোণে পড়ে আছে। সেই নিস্তব্ধতার ভেতর অহনা ধীরে ধীরে রুমে দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। আচ্ছা, আমি এখন সত্যি সত্যি জানতে চাই, আমি এই ঘরে কোথায় থাকবো? আমি কি এই বাড়িতে অতিথি হিসেবে এসেছি, নাকি এমন কিছু যেটার কোনো অবস্থানই ঠিক করা হয়নি? তার কথায় এক ধরনের চাপা বিরক্তি আর অস্বস্তি মিশেছিল। আরিয়ান ধীরে ধীরে তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আপনি কোথায় থাকবেন সেটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এই ঘরটাই আপাতত আপনার জায়গা। আপনি চাইলে বিছানায় থাকবেন, চাইলে পাশে বসবেন, চাইলে পুরো ঘরটাকে নিজের মতো করে সাজাবেন। তুমি কি বুঝতেই পারছো না আমি কি বলছি? আমি এইভাবে একদম অচেনা পরিবেশে অচেনা মানুষদের মাঝে স্বাভাবিক থাকতে পারি না।
আপনি অচেনা নন এখানে। আমি অচেনা না? তুমি কি ভুলে গেছো আজকে সবকিছু হয়েছে? আমি ভুলিনি, তাহলে এই স্বাভাবিক আচরণ করছো কিভাবে? কারণ আমি চাই না আপনি আরো অস্বস্তি ফিল করেন। আমি তোমার সাথে এক রুমে থাকবো না। কথাটা বলার সময় তার চোখে কোনো দ্বিধা ছিল না। আরিয়ান এক মুহূর্ত চুপ থেকে ধীরে বলল, ঠিক আছে। ঠিক আছে মানে কি? মানে আমি সোফায় শুয়ে পড়ব। এটাই তোমার উত্তর? আপনি অস্বস্তিতে থাকবেন এটাই আমি চাই না। তুমি কি সব সময় এইভাবেই সবকিছু সহজভাবে মেনে নাও? না, শুধু তখনই যখন আমার সামনে থাকা মানুষটা গুরুত্বপূর্ণ হয়। এই কথাটা শুনে অহনা একটু থেমে গেল। তার ভেতরে রাগটা যেন এক মুহূর্তেই থমকে গেল। তোমার সব কথাই এমন কেন? যেটায় রাগ করা উচিত সেটাতে তুমি শান্তভাবে কথা বলো। কারণ আমি চাই না সম্পর্কটা চিৎকার দিয়ে শুরু হোক। অহনা ধীরে ধীরে বিছানার এক পাশে বসে পড়ল, মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো। তারপর ধীরে ধীরে বলল, তুমি সোফায় শুবে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ বলছি তো। তোমার কোনো সমস্যা হচ্ছে না? হচ্ছে। তাহলে? সমস্যা থাকলেও আমি সেটা আপনাকে দেখাতে চাই না। অহনা আর কিছু বলল না। সে ধীরে ধীরে শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করলো না। আরিয়ান সোফায় গিয়ে বালিশ ঠিক করলো, চাদর টেনে নিল, তারপর হালকা গলায় পড়ল, যদি ঘুম না আসে জানালার পাশে বসতে পারেন। রাতের বাতাস মাথা একটু হালকা করে দেয়। আমি ঠিক আছি। ঠিক থাকা আর শান্ত থাকা এক জিনিস না। ঘরে আবার নীরবতা নেমে এলো। দুজন দু জায়গায়, কিন্তু একই ঘরের ভেতর। একজন রাগে, আরেকজন ধৈর্যে। আর সময় ধীরে ধীরে রাতকে আরো গভীর করে তুলছিল। রাত তখন গভীর, ঘরের ভেতর হালকা আলো জ্বলছে, বাইরে নীরবতা, ভেতর অদ্ভুত এক চাপা অস্থিরতা। একদিকে সোফায় আরিয়ান শুয়েছিল, অন্যদিকে বিছানায় অহনা। কিন্তু রাত যত গভীর হলো, ক্লান্তির ভারে আরিয়ানের ঘুম ধীরে ধীরে তাকে টেনে নিল। কখন যে সে ঘুমের ঘরে উঠে বিছানার দিকে চলে এসেছে সেটা সে নিজেও বুঝতে পায়নি। আরিয়ান ঘুমের মধ্যে অহনাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। হঠাৎ করেই অহনার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখে তার একদম সাথে জড়িয়ে ধরে আরিয়ান শুয়ে আছে। এক সেকেন্ডের জন্য পুরো ঘরটা যেন থমকে গেল। তুমি এখানে কি করছো? তার গলায় রাগ আর অবিশ্বাস একসাথে মিশেছিল। অহনা তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে আরিয়ানকে বিছানা থেকে সরিয়ে দিল। আরিয়ান ধাক্কা খেয়ে হঠাৎ মেঝেতে পড়ে গেল। কি বললেন আপনি? আমাকে ফেলে দিলেন কেন? ঘুম ঘুম চোখে উঠে বসে সে চারপাশে তাকালো, যেন নিজেও বুঝতে পারছে না কি হয়েছে। তুমি বিছানায় উঠলে কিভাবে? আমি তো স্পষ্ট বলেছিলাম তুমি সোফায় শুবে। আমি সত্যি বলছি, আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম। জানো না মানে কি? তুমি কি ঘুমের মধ্যে হাঁটো নাকি? হয়তো তাই। আমি শুধু একটু চোখ বন্ধ করেছিলাম, তারপর আর কিছু মনে নেই। তুমি কি বুঝতে পারছো তুমি আমার পাশে এভাবে চলে আসাটা কত অস্বস্তিকর? আমি ইচ্ছা করে আসিনি। ইচ্ছে না করলেও তুমি এসেছো, সেটাই সমস্যা। আমি আপনাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। তোমার চাইনি আর বাস্তবের মধ্যে পার্থক্য আছে। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আরিয়ান ধীরে ধীরে উঠে বসে বলল, ঠিক আছে, আমি আবার সোফায় যাচ্ছি। এক্ষুনি যাও। কিন্তু আপনি কি নিশ্চিত আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তুমি আগে তোমার জায়গায় যাও। আপনি রেগে আছেন? আমি রেগে আছি কারণ তুমি বারবার আমার সীমা ভাঙছো। আমি বুঝেছি। আরিয়ান ধীরে ধীরে আবার সোফার দিকে চলে গেল, কিন্তু এবার তার মুখে কোনো হাসি ছিল না। অহনা বিছানায় বসে রইল, বুকের ভেতর ধকধক করছে। সে নিজেকে বারবার বলছিল এই ছেলেটা যতই বিরক্তিকর হোক ইচ্ছে করে কিছু করে না, কিন্তু তাও তার রাগ কমছিল না। কারণ কিছু ঘটনা না চাইতেও মানুষের সীমারেখা নাড়িয়ে দেয়। আরিয়ান সোফায় শুয়ে চোখ বন্ধ করে মনে মনে বাঁকা হেসে বলল, এভাবে একটু একটু করে কখন যে আপনাকে দখল করে ফেলবো আপনি নিজেও জানেন না। তখনই আরিয়ানের ফোনে একটা মেসেজ আসবে। সে ওপেন করে দেখবে তাতে লেখা, কাজটা মোটেও ঠিক হয়নি আরিয়ান। আমাদের আগে সব ভালো করে জেনে নেওয়া উচিত ছিল। জানি না ফল কি হবে। ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছে। রাতে সেই টান টান নীরবতা এখন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সকালের শব্দে, বাইরে পাখি ডাক, দূরে মানুষের হাঁটা চলা, সব মিলিয়ে নতুন দিনের শুরু। রুমের ভেতরে অহনা বসে আছে বিছানার এক পাশে, চোখে স্পষ্ট বিরক্তি, যেন রাতের ঘটনাগুলো এখনো মাথার ভেতর ঘুরছে। ঠিক তখনই দরজায় জোরে নক হলো। ভাইয়া ভাইয়া, দরজা খোলো ভাইয়া। ভাবি তোমরা বের হও, পাড়ার প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। এই সকালে এসব কি হচ্ছে? নতুন বউ দেখা? আমি কি কোনো প্রদর্শনীয় জিনিস? তার গলায় বিরক্তি স্পষ্ট। অহনা বিছানা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু নিজের দিকে একবার তাকাতেই থেমে গেল। আমার তো কোনো ঠিকঠাক কাপড়ই নেই এখানে।
এই অবস্থায় আমি মানুষের সামনে কিভাবে যাব? ভাইয়া সবাই নিচে অপেক্ষা করছে। একটু অপেক্ষা করো। ঠিক আছে ভাইয়া, কিন্তু সবাই তো এক্সাইটেড খুব। দরজা বন্ধ করে আরিয়ান ধীরে ধীরে ঘরে ফিরে এলো। অহনা তীক্ষ্ণ চোখে তাকালো। তুমি হাসছো? না, আমি হাসছি না, আমি পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করছি। পরিস্থিতি সামলাতে পারছো? কাল রাতের পর আজ সকালেই এই নাটক? আমি জানি এটা আপনার জন্য অস্বস্তিকর। অস্বস্তিকর না, এটা অপমানজনক। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি মায়ের কাছ থেকে একটা ভালো শাড়ি এনে দিচ্ছি। আবার শাড়ি? হ্যাঁ, অন্তত আপনি আরাম বোধ করবেন। তোমাদের বাড়িতে কি শুধু শাড়িই সমাধান? এখন আপাতত সেটাই সবচেয়ে সহজ সমাধান। অহনা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু কিছু বলল না। আরিয়ান দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আরিয়ানের মাথায় নানা চিন্তা ঘুরছিল। আজকে ওকে একটু হলেও কমফোর্টেবল দেখাতে হবে মানুষজনের সামনে, যেন অস্বস্তি না পায়, আর মাও যেন বেশি চাপ না দেয়। সে নিচে গিয়ে মায়ের কাছে পৌঁছালো, তারপর মাকে ডেকে নিয়ে বলল, মা, একটা ভালো শাড়ি দাও, অহনা বাইরে আসবে একটু পরে। আবার শাড়ি? গতকালই তো দিয়েছিস। সেটা খুব সিম্পল ছিল, আজকে একটু ভালো কিছু দরকার। তুই কি আস্তে আস্তে সব কিছু ঠিক করার চেষ্টা করছিস? আমি চেষ্টা করছি মা, সত্যি চেষ্টা করছি। মায়ের চোখে এবার একটু নরম ভাব এলো। তিনি আলমারি খুলে একটা সুন্দর শাড়ি বের করে দিলেন। নে, কিন্তু মনে রাখিস সব কিছু কাপড় দিয়ে ঠিক হয় না। আমি জানি মা। শাড়িটা হাতে নিয়ে আরিয়ান আবার উপরে উঠতে শুরু করলো। সিঁড়ি বেয়ে ওঠার সময় তার মাথায় একটা ভাব ঘুরছিল। শুধু শাড়ি না, ওকে একটু স্বস্তি দিতে হবে। ধীরে ধীরে সব কিছু ঠিক করতে হবে। আজকে যদি ওর মুখে একটু অস্বস্তি কমাতে পারি, সেটাই আমার জিত। সে আবার রুমের দিকে এগিয়ে গেল, কারণ আজ সকালটা শুধু নতুন বউ দেখার না, এটা ছিল একটা নতুন সম্পর্ককে মানুষের সামনে দাঁড় করানোর প্রথম পরীক্ষা। কিছুক্ষণ পর আরিয়ান হাতে একটা সুন্দর শাড়ি নিয়ে আবার ফিরে এলো। ভোরের আলো এখনো পুরো ঘরটাকে আলতো করে ছুঁয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস আসছে, কিন্তু ঘরের ভেতরে উত্তেজনা তখনও পুরোপুরি কমেনি। আরিয়ান ধীরে ধীরে শাড়িটা এগিয়ে দিল। এই নিন, এটা পরুন। আজকে বাইরে যেতে হলে আপনাকে একটু আরামদায়ক আর ঠিকঠাকভাবে থাকতে হবে, কারণ নিচে অনেক মানুষ অপেক্ষা করছে। অহনা একবার শাড়িটার দিকে তাকালো, তারপর আরিয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এটাই শেষ। আমি আবার বলছি, এইবারে কিন্তু শেষ। এরপর আর কোনো নাটক, কোনো জোরাজুরি, কোনো অদ্ভুত পরিস্থিতি আমি সহ্য করব না। তার গলায় স্পষ্ট কঠোরতা ছিল, যেন এই কথাটা শুধু শাড়ির জন্য না, পুরো রাত আর সকাল মিলিয়ে জমে থাকা সব রাগের প্রতিশ্রুতি। আরিয়ান একটু শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি বুঝেছি। এরপর আর কোনো অপ্রয়োজনীয় জটিলতা হবে না। তুমি বুঝেছি বললেই সব ঠিক হয়ে যায় না। আমি বলিনি সব ঠিক হয়ে গেছে, আমি বলেছি আমি আর বাড়াবাড়ি করব না। এখন শাড়িটা পরে নিচে চলুন, দেখি মানুষ কি বলে, আমার পছন্দ কেমন একটু শুনি। কথাটা বলার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস ছিল, কিন্তু অহনার চোখে সেটা আরো বেশি বিরক্ত তৈরি করলো। একদম বেশি কথা বলবে না তুমি। তোমার কথা শুনলেই আমার রাগে গা জ্বলে। আমি বেশি কথা বলছি না, আপনি বেশি অনুভব করছেন। আবার শুরু করেছো? আমি কিছু শুরু করিনি। তোমার সাথে কথা বললে মাথাটা গরম হয়ে যায়। তাহলে আমি কম কথা বলার চেষ্টা করছি। সেটাই ভালো। কিছুটা পর অহনা শাড়ি পরে তৈরি হয়ে এলো। সাধারণ শাড়িটাও তার উপর যেন অন্যরকম লাগছে। ভোরের আলো, জানালার বাতাস আর তার উপস্থিতি সব মিলিয়ে ঘরটা একটু বদলে গেছে। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না, শুধু ধীরে বলল, চলুন নিচে যাই। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে তখন আগে থেকে কয়েকজন প্রতিবেশী, আত্মীয় স্বজন জড়ো হয়ে আছে। নতুন বউকে দেখার একটা কৌতূহল সবার চোখে মুখে স্পষ্ট। ঠিক তখনই অহনা সবার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তেই পুরো পরিবেশ থমকে গেল, কারণ অহনার উপস্থিতিটা ছিল অসাধারণ। না, তার মধ্যে ছিল এক ধরনের গম্ভীর সৌন্দর্য, আত্মবিশ্বাস আর নীরব শক্তি। একজন প্রতিবেশী ফিসফিস করে বলল, এটাই নাকি নতুন বউ? বেশ সুন্দর তো। একদম আলাদা টাইপের। আমার ছেলের পছন্দটা খারাপ না দেখছি। আরিয়ান পাশে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল এক ধরনের শান্ত তৃপ্তি। সে ধীরে ধীরে বলল, দেখলেন তো সবাই আমার পছন্দ কেমন। আবার শুরু করেছো? না, আমি শুধু সত্যিটা বলছি। তোমার সত্যি বলার দরকার নেই। কিন্তু মানুষ তো দেখছে।
মানুষ দেখুক আমি কারোর জন্য এখানে দাঁড়াইনি। কথাটা বলার পরও অহনার চোখে কোনো অস্বস্তি ছিল না, বরং ছিল নিজের অবস্থানে অটল থাকা এক দৃঢ়তা। চারপাশে ফিসফিসানি, প্রশংসা আর কৌতূহল চলছিল, কিন্তু এই ভিড়ের মাঝেও দুজনের সম্পর্কটা ছিল একদিকে রাগ, অন্যদিকে অদ্ভুত এক টান, যা কেউ স্পষ্টভাবে বুঝতে পারছিল না। আর সকালটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল নতুন এক বাস্তবতার দিকে। কিছুক্ষণ পরে পাড়া প্রতিবেশী আর আত্মীয়রা একে একে অহনার দিকে তাকিয়ে ছোট ছোট প্রশংসা করে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলো। কেউ তার সৌন্দর্যের কথা বলছে, কেউ আবার তার শান্ত স্বভাব দেখে মন্তব্য করছে, কিন্তু অহনা শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন এসব কথার ভেতরে সে নিজের একটা আলাদা জগতে আটকে আছে। ধীরে ধীরে ভিড় কমে এলো। আরিয়ানের মা সামনে এসে বললেন, আচ্ছা এখন সবাই খেতে বসো, সারাদিন তো দৌড়াদৌড়ি আর কথা বলাই হবে, এবার একটু নাস্তা করা যাক। সবাই ধীরে ধীরে নাস্তার টেবিলে এসে বসতে লাগলো। টেবিল ভর্তি খাবার, কিন্তু পরিবেশ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আরিয়ানের মা নিচে দাঁড়িয়ে সবাইকে খাবার দিতে শুরু করলেন। নাও এটা নাও, তুমি এটা নাও, সবাই ঠিক মতো খাও। মাঝে মাঝে তিনি নিজের প্লেটে খাবার তুলে দিচ্ছেন, যেন কোনো কিছুই ফাঁক না থাকে। কিছুক্ষণ পর তিনি অহনার দিকে তাকালেন। আচ্ছা হোনা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু মা আছেন। কথাটা বলার সময় তার চোখে কোনো আবেগ ছিল না, শুধু একটা সরল বাস্তবতা। ও শুধু মা? হ্যাঁ। আর তোমার আরিয়ানের পরিচয় কিভাবে? আমরা একই ভার্সিটিতে পড়তাম, ও আমার জুনিয়র ছিল, এর থেকে বেশি তেমন কোনো সম্পর্ক ছিল না। মাঝে মাঝে দুষ্টুমি করতো, ফাজলামি করতো, এই পর্যন্তই। তার গলায় কোনো অতিরঞ্জন ছিল না, একদম সোজা সরল উত্তর। তাই শুধু এই পরিচয়ে বিয়ে হয়ে গেল? এই প্রশ্নে একটু থমকে গেল পরিবেশ। অহনা একটু শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার দিক থেকে কোনো সম্মতি ছিল না, সবটাই ওর ইচ্ছা। টেবিলে কয়েকজন একে অপরের দিকে তাকালো। আরিয়ান তখনও চুপচাপ খাচ্ছিল, যেন কথাগুলো শুনছে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বিয়েটা তাহলে বেশ জটিল। আজকালকার ছেলেরা খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, কিন্তু মেয়েটা তো শান্ত স্বভাবের, এটা তো বোঝাই হচ্ছে। টেবিলে টুকটাক কথাবার্তা চলতে থাকলো। ঠিক তখনই ছোট বোন হেসে বলল, মা যাই বলো না কেন, ভাইয়ার কিন্তু পছন্দ আছে। কথাটা বলার সাথে সাথে সবাই একটু থেমে গেল। আরিয়ান ধীরে ধীরে মাথা তুলল। তুই খেতে আয়, কথা কম বল। আমি তো সত্যি বললাম। ও ঠিকই বলেছে, আরিয়ান তো নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। অহনা একবার পাশে তাকালো, তারপর আবার নিজের প্লেটে চোখ নামিয়ে নিল। তার ভেতরে রাগ, বিরক্তি আর ক্লান্তি সব একসাথে মিশে আছে। আরিয়ান ধীরে ধীরে বলল, আমি কাউকে জোর করে কিছু করিনি, শুধু আমি যেটা বিশ্বাস করি সেটাই করেছি। তার কথাটা শান্ত ছিল কিন্তু গভীর। অহনা কোনো উত্তর দিল না, শুধু খেতে থাকলো। কারণ এই টেবিলে বসে সে বুঝে গেছে এখানে শুধু খাবার না, সম্পর্কের হিসাবও চলছে নীরবে। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। বাড়ির ভেতরে সেই সকালে জমে থাকা উত্তেজনা কিছুটা কমে এলো, সম্পর্কের অস্বস্তি তখনও পুরোপুরি কাটেনি। এমন সময় রুমের দরজায় দাঁড়িয়ে আরিয়ান শান্ত গলায় বলল, রেডি হয়ে নিন, আমরা বাইরে যাচ্ছি। কোথায় যাব আবার, আর কেন যাব? আপনার তো এখানে জামা কাপড়ও নেই, তাই ভাবলাম চলুন শপিং করে আনি, দরকারি কিছু জিনিসপত্র নেওয়া হবে। আমি কি এখন তোমার প্রজেক্ট নাকি? যা মন চাই নিয়ে আসো বললেই হবে? অহনার কথাই আবার সেই তীক্ষ্ণ রাগ ফুটে উঠল। আরিয়ান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না তা বললে তো হবে না, আপনি নিজে রেডি হন, আপনাকেই নিয়ে যাব, আপনার পছন্দ অনুযায়ী সব হবে। আমি তোমার সাথে বাইরে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। ইচ্ছা না থাকলেও যেতে হবে, কারণ এটা দরকার। অহনা একবার চুপ হয়ে রইল। তার চোখে স্পষ্ট বিরক্তি, কিন্তু একই সাথে বাস্তবতাও এখানে তার সত্যি কিছু নেই। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, কিন্তু মনে রেখো এটা তোমার জোরাজুরির কারণে। আমি জোর করছি না, আমি দায়িত্ব নিচ্ছি। অহনা মুখ ঘুরিয়ে নিল। অহনা ধীরে ধীরে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর সে বের হলো, সাধারণ কিন্তু শালীন পোশাকে, চুলটা গুছানো, মুখে সেই আগের কঠোরতা। আরিয়ান এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, চলুন। বেশি কথা বলবে না, শুধু কাজটা শেষ করো। ঠিক আছে মা, আমরা একটু বাইরে যাচ্ছি শপিংয়ে। এই সময়? হ্যাঁ মা, ওর কিছু দরকারি জিনিস লাগবে। আচ্ছা, কিন্তু সাবধানে যেও। ঠিক আছে। মায়ের চোখে এখনো অনেক প্রশ্ন, কিন্তু তিনি আর কিছু বললেন না। কিছুক্ষণ পর গাড়ি বের হলো বাড়ির সামনে থেকে। অহনা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। আরিয়ান ড্রাইভ করতে করতে হালকা গলায় বলল, আপনি চাইলে নিজের পছন্দ মতো সব নিতে পারবেন, আমি কোনো কিছু চাপিয়ে দেব না। তোমার কথা আমি আর বিশ্বাস করি না।
বিশ্বাস না করলেও সমস্যা নেই, আমি কাজ দিয়ে বোঝাতে চাই। অহনা একবার তার দিকে তাকালো, তারপর আবার বাইরে তাকিয়ে রইল। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় ঢুকে গেল, আর ভেতরে দুজনের মাঝে আবার সেই পরিচিত নীরবতা ফিরে এলো, যেখানে কথা কম কিন্তু অনুভূতির চাপ অনেক বেশি। শপিং মল থেকে ফিরে আসার সময় সন্ধ্যা পেরিয়ে গেছে। গাড়ির ভেতর কয়েকটা ব্যাগ রাখা, কিছু জিনিস কেনা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা জিনিসে না, দুজনের আচরণে। অহনা পুরো রাস্তা চুপচাপ ছিল, জানালা বাইরে তাকিয়েছিল, যেন শহরের আলো ছায়ার ভেতর নিজের চিন্তাগুলো খুঁজছে। আরিয়ান মাঝে মাঝে একবার করে তার দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। বাড়িতে ফিরে এসে সন্ধ্যার পর রাত নেমে এসেছে ধীরে ধীরে। বাড়ির ভেতর আলো জ্বলছে, কিন্তু পরিবেশ আগের মতোই মিশ্র, নীরবতা আর অস্বস্তি একসাথে। অহনা রুমে এসে এক পাশে বসে আছে, নতুন কেনা কিছু জিনিস পাশে রাখা, কিন্তু তার মন এখনো ভারী। কিছুক্ষণ পর সে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। ঠিক তখনই দরজার পাশে আরিয়ান এসে দাঁড়ালো। কি করছেন? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না আমি কি করছি? কথাটা এতটাই সরাসরি ছিল যে ঘরের বাতাস একটু থমকে গেল। আরিয়ান ধীরে ধীরে বলল, আপনি সবসময় এত রেগে থাকেন কেন? তোমার সাথে কথা বললেই আমি রেগে যাই, এটা নতুন কিছু না। আমি তো চেষ্টা করছি স্বাভাবিকভাবে কথা বলতে। স্বাভাবিক? তুমি যেটা করেছো সেটা স্বাভাবিক ছিল? তোমার সাথে কথা বলাই উচিত না আমার। তাহলে কথা না বললে কিভাবে চলবে? যেইভাবে চলছে সেভাবেই চলবে। দেখুন, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন ধীরে ধীরে আমাদের এই বাস্তবতাটা মেনে নিতে হবে। মেনে নিতে? আমি তোমাকে মানতে পারছি না। একটা জুনিয়র পিচ্চি ছেলে, তাকে আমি কিভাবে মেনে নেব? কথাটা বলার সময় তার গলায় কোনো রাগ ঢাক ছিল না। আরিয়ান চোখ নামিয়ে আবার শান্ত গলায় বলল, মানতে সমস্যা কি? জানি না, আমার মন মানতে চায় না। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। আরিয়ান ধীরে ধীরে বিছানার পাশে দাঁড়িয়ে পড়ল। দেখুন, আমি জানি সবকিছু হঠাৎ হয়েছে, কিন্তু আপনি যদি শুধু রাগ করে দূরে থাকেন তাহলে কিছুই ঠিক হবে না। তুমি আমাকে জোর করে কিছু ঠিক করতে বলছো? আমি জোর করছি না, আমি শুধু বলছি ধীরে ধীরে স্বাভাবিক হতে হবে। আমার কাছে তুমি এখন অচেনা মানুষ, যাকে আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। আর এখন? এখন তুমি জোর করে আমার জীবনটা বদলে দিয়েছো। আমি আপনাকে জোর করে বদলাইনি, আমি শুধু আপনাকে আমার জীবনে এনেছি। তোমার জীবনে আনলেই কি সব ঠিক হয়ে যায়? ঠিক হয় না, কিন্তু শুরু হয়। অহনা মুখ ঘুরিয়ে নিল। তার ভেতরে রাগ এখনো কমেনি, কিন্তু কোথাও যেন এই ছেলেটার ধৈর্য তাকে আরো বেশি বিরক্ত করছে, আর একই সাথে অজানা এক টানও তৈরি করেছে। অহনা ধীরে বলল, তুমি বেশি কথা বলো। আর আপনি বেশি রেগে যান। এই সম্পর্কটা তুমি জোর করে তৈরি করেছো। হয়তো, কিন্তু এখন এটা বাস্তব। ঘরের ভেতর আবার নীরবতা। আরিয়ান হঠাৎ সাহস করে নিজের হাতটা অহনার শাড়ির ভেতর দিয়ে দিল। অহনা চমকে কিছু বলতে নিবে, তখনই আরিয়ান অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে তাকে কিস করতে লাগলো। অহনা নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু পারছে না কিছুতেই ছাড়াতে। আরিয়ান ধীরে ধীরে অহনার বুক থেকে শাড়ি সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। অহনা ছটফট করে বলল, আরিয়ান প্লিজ, জোর করো না, ফল ভালো হবে না। জোর না করলে আপনি যে পোষ মানবেন না সেটাই ভালো বুঝতে পারছি, তাই জোর করতেই হবে, উপায় নাই। অহনা কিছু বলতে চাইলো, আরিয়ান হতে দিল না। সে আবার ঠোঁটে ঠোঁট কামড়ে ধরলো। আস্তে আস্তে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো অহনাকে। অহনা চোখ বন্ধ করে সহ্য করলো। একটা পুরুষের সাথে সে কখনো বেড়ে উঠতে পারবে না। সারা রাত চললো আরিয়ানের আদর। ভোরের আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়েছে। জানালার পর্দা সরু ফাঁক করে সোনালি আলো বিছানার উপর এসে পড়েছে। রাতের ক্লান্তি এখনো ঘরের কোণে লেগে আছে, কিন্তু নতুন দিনে নীরবতা সবকিছু ধীরে ধীরে বদলে দিচ্ছে। আরিয়ান ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে তার দৃষ্টি গেল বিছানার পাশে খালি। অহনা সেখানে নেই। এক মুহূর্তে তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে কোথায় গেল? আবার কি চলে গেল? তার মাথার ভেতর গত রাতের সব কথা ভেসে উঠল, ঝগড়া, রাগ, দূরত্ব আর সেই অদ্ভুত নীরবতা। তারপর ঘনিষ্ঠ মুহূর্ত। সে দ্রুত উঠে বসে চারপাশে তাকালো। না না, এমন তো হওয়ার কথা না। সে তো বলেছিল শুধু রেগে আছে, কিন্তু যদি সত্যি চলে যায়? ভয়টা ধীরে ধীরে তার ভেতর বাড়তে লাগলো। সে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার বুক ধড়ফড় করছে। একবার মাথায় আসছে মা কি কিছু জানে, আবার ভাবছে না, আগে তাকে খুঁজতে হবে। আরিয়ান নামতে নামতে দেখলো মায়ের সাথে রানে সাহায্য করছে। সে আছে, এখানে আছে। বুকের ভেতর জমে থাকা ভয়টা যেন এক মুহূর্তেই গলে গেল। একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। পাগল হয়ে যাচ্ছিলাম আমি। সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, যেন নিজের হৃদস্পন্দনটা স্বাভাবিক করতে চাইছে। তারপর ধীরে ধীরে বলল,
শুধু কিচেনে আছে বলে এতটা শান্তি লাগছে কেন? কিছুক্ষণ পর আরিয়ান ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই একটা অন্যরকম দৃশ্য চোখে পড়ল। অহনা চুলটা সামান্য গুছিয়ে শাড়ির আঁচল সামলে মায়ের পাশে দাঁড়িয়ে কিছু একটা কাটছে। মুখে এখন আগের মতো রাগ নেই, বরং এক ধরনের শান্ত স্বাভাবিকতা। আরিয়ানের মা হাসি মুখে তাকে কিছু শিখিয়ে দিচ্ছেন। না না, এইভাবে না, একটু আস্তে করো, দেখো এভাবে করলে ভালো হবে। আচ্ছা আন্টি, এভাবে ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। অহনা হালকা মাথা নেড়ে কাজটা করছে। ঠিক তখনই পাশ থেকে ছোট বোন দুষ্টামি করে বলল, ভাবি তুমি তো একদম মায়ের মতো হয়ে যাচ্ছ। আমি তোমার ভাবি না, আর এত কথা না বলে কাজ করো। কিন্তু তুমি তো এখন আমাদের বাড়িরই অংশ। আমি এখনো সবকিছু মেনে নেইনি, বুঝেছো? তবুও তুমি তো এখানে আছো। ছোট বোনটা হেসে আবার কাজ করতে লাগলো। অহনা একবার হালকা নিঃশ্বাস ফেল। তার চোখে তখনও পুরো শান্তি নেই, কিন্তু আগের মতো তীব্র রাগও নেই। ঠিক তখনই কিচেনের দরজায় দাঁড়িয়েছিল আরিয়ান। সে চুপচাপ দৃশ্যটা দেখছিল। তার চোখে এক ধরনের স্বস্তি আর অদ্ভুত এক আবেগ। সে চলে যায়নি, সে এখানেই আছে। এটাই আমার জন্য অনেক বেশি। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আপনি এখানে? হ্যাঁ, কেন? এখন কি তোমার অনুমতি নিয়ে এখানে আসতে হবে? কথাটা ছিল হালকা কটাক্ষ, কিন্তু আগের মতো তীব্র রাগ ছিল না। আরিয়ান একটু হেসে বলল, না, এসবের জন্য অনুমতির দরকার নাই। আমার শুধু ভয় হয়। কিসের ভয়? আপনি সত্যি চলে গেলে কি করতাম, সেই ভয়। এই কথাই মুহূর্তের জন্য কিচেনের পরিবেশটা একটু থেমে গেল। অহনা কিছু বলল না, শুধু চুপচাপ কাজ করতে থাকলো। কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত নরম ভাব দেখা গেল। কিছুক্ষণ পর আরিয়ান ফ্রেশ হতে চলে গেল। অন্যদিকে কিচেনে রান্না, হাসি, টুকটাক গল্প চলতে লাগলো। মার অহনা একসাথে কাজ করছে, মাঝে মাঝে ছোট বোন দুষ্টামি করছে, আবার কখনো হেসে উঠছে। তুমি কি সব সময় এমন রাগী থাকো, নাকি শুধু এখন? শুধু আপনার ছেলের সামনে। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, দেখা যাক। অহনা ধীরে ধীরে আবার কাজে মন দিল, কিন্তু তার ভেতরে কোথাও একটা বিষয় পরিষ্কার হচ্ছিল। এই বাড়ি এখন আর শুধু অচেনা জায়গা না, ধীরে ধীরে এটা তার জীবনের একটা অংশ হয়ে উঠছে। বিকেলে নরমালও ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তাগুলোকে ছুঁয়ে যাচ্ছে। অনেকদিন পর আজ আরিয়ান তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে বের হয়েছে। বিয়ের পর থেকে এমনিতেই সে খুব একটা বাইরে বের হয়নি। পরিবারের ঝামেলা, নতুন পরিস্থিতি, অহনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা, সব মিলিয়ে তার জীবনটা আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। শহরের একটা পরিচিত ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে রিফাত, সাব্বির আর নিশাত। দূর থেকে আরিয়ানকে আসতে দেখে তিনজনের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। ও দেখ কে আসছে। মহারাজ অবশেষে সময় বের করতে পেরেছেন। আমরা তো ভেবেছিলাম বিয়ের পর আমাদের নামটাই ভুলে গেছিস। আমি তো নিশ্চিত ছিলাম এখন ফোন দিলে ওর বউ আগে ধরবে, তারপর অনুমতি নিয়ে কথা বলতে হবে। আরে না, ওকে এখন আর বন্ধু বলিস না। ও এখন পুরো সংসারী মানুষ। সকালে বউ, দুপুরে বউ, রাতে বউ। তোরা শুরু করেছিস আবার? শুরু করিনি, সত্যটাই বলেছি। কিরে ভাই, বিয়ে করে তো আজকাল তোর খবরই পাওয়া যায় না। সারাক্ষণ বউ নিয়ে বসে থাকিস নাকি? আর কি কাজ আছে বল? বউকে জানানো ছাড়া আমার আর কোনো কাজ নেই। বাহ, মানে এখন তোর জীবনের একমাত্র মিশন হলো মানুষটাকে বিরক্ত করা। বিরক্ত না, বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়া। বাস্তবতা না, তোর জ্বালাতন। আচ্ছা সিরিয়াসলি বল, তুই কি তোর লক্ষ্য ভুলে গেছিস? এবার আরিয়ানের মুখের হাসিটা একটু কমে গেল। সে টেবিলের উপর হাত রেখে ধীরে ধীরে বলল, আমি কিছুই ভুলিনি। যা যা করার কথা ছিল সব আমার মাথায় আছে। আমি শুধু জীবনের একটা নতুন দায়িত্ব নিয়েছি। এর মানে এই না যে আমি আমার পুরনো লক্ষ্য ছেড়ে দিয়েছি। নিশ্চিত? 100% নিশ্চিত। সবকিছু ঠিকভাবেই এগোচ্ছে। তোরা অযথা চিন্তা করিস না। আমরা চিন্তা করি কারণ আমরা জানি তুই কোনো কিছু নিয়ে অর্ধেক মন দিয়ে কাজ করিস না। আর সেই কারণেই তো বলছি, যেটা করছি পুরো হিসাব করেই করছি। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। তারা জানে আরিয়ান যখন এভাবে শান্ত গলায় কথা বলে, তখন সে যা বলেছে সেটা ভেবে চিন্তেই বলেছে। আচ্ছা একটা কথা বল, বিয়ের পর সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছে? ঘরে ঢুকলেই কেউ না কেউ রাগী চোখে তাকিয়ে থাকে। মানে ভাবি এখনো তোকে সহ্য করতে পারে না? সহ্য করা তো দূরের কথা, আমি কথা বললেও রাগ হয়। তাহলে তুই বেঁচে আছিস কিভাবে? অভ্যাস হয়ে গেছে। তুই সত্যি ভয়ঙ্কর মানুষ। অন্য কেউ হলে এতদিন পালিয়ে যেত। আমি পালানোর জন্য যাইনি। আচ্ছা, ভাবিকে প্রথম কবে ভালো লেগেছিল? এই প্রশ্নটা তুই প্রতি 6 মাসে একবার করিস। কারণ উত্তর শুনতে ভালো লাগে। ভার্সিটির এক অনুষ্ঠানে সবাই কথা বলছিল, হাসছিল, আর উনি
এক কোণে দাঁড়িয়েছিলেন। কারো মনোযোগ পাওয়ার চেষ্টা করেননি, কিন্তু সবাই তাকিয়েছিল। তারপর আমি বুঝলাম এই মানুষটা অন্যরকম। আর তারপর তুই 4 বছর ধরে আমাদের মাথা খেয়েছিস। সেটা ইতিহাস। না ভাই, সেটা অত্যাচার। আবারও হাসির শব্দে টেবিল ভরে গেল। বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছে। বন্ধুরা পুরোনো দিনের গল্প করছে, ভার্সিটি ঘটনা, ক্লাস ফাঁকি দেওয়া, ট্যুর, ঝগড়া, মজা সবকিছু একে একে উঠে আসছে। মনে আছে একবার স্যারের সামনে ধরা খেয়েছিলি? আমি না, তুই খেয়েছিলি। কিন্তু দোষটা তুই করেছিলি। এই কারণে আমাদের গ্রুপটা বিখ্যাত ছিল। বিখ্যাত না, কুখ্যাত। সময়ের সাথে সাথে আড্ডা আরও জমে উঠল, কিন্তু বন্ধুদের হাসি ঠাট্টার মাঝেও একটা বিষয় পরিষ্কার ছিল, আরিয়ান বদলেছে, কিন্তু পুরোপুরি বদলায়নি। তার ভেতরে স্বপ্ন, জেদ, লক্ষ্য সবকিছু এখনো আগের মতোই আছে। শুধু তার জীবনে নতুন করে যোগ হয়েছে একজন মানুষ যাকে সে বুঝতে চায়, আর যে এখনো তাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। আর সেই লড়াইটাই হয়তো এখন তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে, আকাশের শেষ আলোটা মিলিয়ে যাচ্ছে, চারপাশে হালকা বাতাস বইছে। বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ টিভি দেখছে, কেউ রান্নাঘরে, কেউ আবার ফোন নিয়ে বসে আছে। আরিয়ান অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অবশেষে বাড়িতে ফিরেছে। ঘরে ঢুকে সে চারপাশে তাকালো, রুমে অহনাকে না দেখে একটু অবাক হলো। তারপর বেলকুনির দিকে তাকাতেই দেখতে পেল অহনা রেলিং এর পাশে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে চুপচাপ তাকিয়ে আছে। আগের মতো তীব্র রাগ নেই তার মুখে, বরং একটা শান্ত বিষণ্ণতা আছে, যেন অনেক কিছু ভাবছে। আরিয়ান ধীরে ধীরে বেলকুনিতে এসে দাঁড়ালো, তারপর হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু দিয়ে বলল, কি ম্যাডাম, পৃথিবীর সব দুঃখ একা একা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন নাকি? তোমার কি সবসময় ফাজলামি করতে হয়? না, মাঝে মাঝে সিরিয়াসও হই। সেই দিনটাই এখনো আসে নাই। খুব অন্যায় কথা বললেন। আরিয়ান বেলকুনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, তারপর একটু তাকিয়ে বলল, আচ্ছা, এমন মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখে তো মনে হচ্ছে কাউকে খুব মিস করছেন। করছি। ও, তাহলে সত্যি সত্যি আমাকে মিস করছিলেন? তোমাকে মিস করতে যাব কোন দুঃখে? মানে আমি এতটাই খারাপ? তুমি নিজের সম্পর্কে কি ভাবো সেটা তোমার ব্যাপার। তারপরও উত্তরটা একটু কষ্টে দিল। কষ্ট পেলে পানি খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকে মিস করছেন? আমার মাকে। কথাটা বলার সময় তার কণ্ঠটা আগের চেয়ে অনেক নরম হয়ে গেল। আরিয়ান এবার মজা করা বন্ধ করলো। আন্টির কথা মনে পড়েছে? হুম, ফোনে কথা বলুন। বলেছি। তাহলে? তারপরও মন খারাপ লাগছে। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। বাতাসে অহনার চুলের কয়েকটা গোছা উঠছে। সে দূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, জানো, এতদিন আমি কখনো মাকে ছাড়া কখনো থাকিনি। ভার্সিটিতে গেছি, বন্ধুদের সাথে ঘুরেছি, কিন্তু দিনের শেষে বাসায় ফিরেছি। এখন হঠাৎ করে সবকিছু বদলে গেছে। আমি বুঝতে পারছি। না, তুমি পুরোটা বুঝতে পারবে না, কারণ তোমার পরিবার তোমার সাথে আছে। তোমার মা, বাবা, বোন সবাই আছে, কিন্তু আমার মা এখন একা। আপনি চাইলে কালই আমরা আন্টির কাছে যাব। সত্যি? অবশ্যই। তোমার কোনো কাজ থাকবে না? কাজ পরে হবে, আগে আপনার মন ভালো হওয়া দরকার। তুমি সবসময় এমন কথা বলো কেন? কেমন? যেগুলোর উত্তর দেওয়া যায় না। কারণ আপনি রেগে গেলে মজা লাগে, আরো শান্ত থাকলে সুন্দর লাগে। আবার শুরু করেছো? না, এবার সত্যি বললাম। তোমার সত্যি কথাই সবচেয়ে বিপজ্জনক। তাহলে মিথ্যা বলবো? সেটাও বলবে না। তাহলে আমি কথা বলবো কিভাবে? কম বলবে। দুজনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। অদ্ভুতভাবে এই নীরবতাটা আর অস্বস্তিকর লাগছে না। আগের মতো প্রতিটা কথাই ঝগড়া হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি। বলুন। আজকে তোমার বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে খুব আনন্দ হয়েছে? মোটামুটি। তারা কি আমাকে নিয়ে অনেক কথা বলেছে? খুব বেশি না। মিথ্যা। আচ্ছা, একটু বলেছে। কি বলেছে? বলেছে আমি নাকি বিয়ের পর হারিয়ে গেছি। সেটা তো সত্যি। কেন? কারণ এখন তোমাকে সবাই খুঁজে পায় না। কিন্তু আমি তো এখানেই আছি। সেটাই সমস্যা। কথাটা বলেই অহনা হালকা হেসে ফেল, খুব ছোট একটা হাসি, কিন্তু সেই হাসিটা দেখে আরিয়ান কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। আপনি হাসলেন? এত অবাক হওয়ার কি আছে? কারণ আপনি রাগ না করে হাসতেও পারেন, এটা আজকে নতুন করে জানলাম। খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। দেরি হয়ে গেছে, আমি ইতিমধ্যেই খুশি হয়ে গেছি। অহনা মাথা নাড়িয়ে অন্যদিকে তাকালো, কিন্তু এবার তার মুখে আগের মতোই কঠিন ভাব নেই। মন খারাপ আছে, মায়ের জন্য কষ্ট হচ্ছে, তবু এই বাড়িটা এখন আর পুরোপুরি অচেনা লাগছে না। আর আরিয়ান আর আগের মতো শুধু বিরক্তিকর এক জুনিয়র ছেলে মানুষ বলে মনে হচ্ছে না।
হয়তো এখনো অনেক রাগ বাকি আছে, হয়তো এখনো অনেক হিসাব বাকি, কিন্তু সন্ধ্যার সেই নরম বাতাসে দুজনের মাঝে দূরত্বটা যেন একটু হলেও কমে এসেছে। পরের দিন সকাল থেকেই অহনার মনটা অন্যরকম ছিল। গতকাল রাতে আরিয়ান কথা দিয়েছিল তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। অহনা ভেবেছিল হয়তো কথায় কথা বলেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলো আরিয়ান সত্যি প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান রুমে ঢুকেই বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আজকে কিন্তু কোনো অজুহাত চলবে না। আমরা আপনার মায়ের কাছে যাচ্ছি। তুমি সত্যিই নিয়ে যাবে? আমি কি সবসময় মিথ্যা বলি নাকি? মাঝে মাঝে তোমার কথাবার্তা শুনে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। সেটা আপনার সমস্যা, আমি কথা দিলে রাখার চেষ্টা করি। অহনার মুখে অজান্তে হালকা হাসি ফুটে উঠল, যদিও সে দ্রুত সেটা লুকিয়ে ফেলল। বেশি খুশি হওয়ার কিছু নেই, আমি শুধু মায়ের জন্য যাচ্ছি। আমি কি বলেছি আপনি আমার জন্য খুশি হয়েছেন? না। তাহলে এত ব্যাখ্যা দিচ্ছেন কেন? চুপ করো। জি ম্যাডাম। কিছুক্ষণ পর দুজন রওনা দিল। পুরো রাস্তা অহনা জানালার বাইরে তাকিয়েছিল। যতই বাড়ির কাছাকাছি আসছিল তার বুকের ভেতর ততই অদ্ভুত একটা অনুভূতি জমছিল। অবশেষে গাড়ি এসে থামলো অহনাদের বাড়ির সামনে। গাড়ি থামতে অহনা আর অপেক্ষা করলো না, প্রায় দৌড়ে গেটের ভিতর ঢুকে গেল। দরজার সামনে পৌঁছাতেই তার মা বের হয়ে এলেন। প্রথমে কয়েক সেকেন্ড হতবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর দ্রুত এগিয়ে এলেন। অহনা, মা। পর মুহূর্তে মামি একে অপরকে জড়িয়ে ধরল। মা, তুই এমন একটা কাণ্ড কি করে ঘটালি মা? আমার কথা একবারও ভাবলি না? আমি একা মানুষ, আমার একমাত্র মেয়েটা এভাবে একদিনে বিয়ে করে চলে গেল। বলতে বলতে তার চোখ ভিজে উঠল। অহনাও চুপ হয়ে গেল। সে জানে তার মায়ের কষ্টটা মিথ্যা না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান ধীরে ধীরে বলল, আন্টি, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছি। যা বলার আমাকে বলুন, ওনাকে কিছু বলবেন না। অহনার মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। এখন আর এসব বলে কি হবে বাবা? যা হওয়ার তো হয়ে গেছে। একটা কথাই বলবো বাবা, আমার মেয়েটাকে ভালো রেখো। আমি ছাড়াও ওর আর কেউ নেই। ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ করেছি। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি কখনো ইচ্ছা করে ওনাকে কষ্ট দেব না। যা ওনার ভাগ্যে আছে তাই হবে। সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত না। দেখলেন, আমি ভালো কথা বললেও সন্দেহ করে। মনে হয় সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এবার অহনার মুখেও একটু হাসি ফুটলো, তারপর সবাই ভেতরে ঢুকলো। অনেকদিন পর বাড়িতে এসে অহনার মুখে অন্যরকম একটা শান্তি দেখা গেল। সে নিচের পুরনো ঘরে গেল। সবকিছু আগের মতোই আছে। টেবিল, বুকশেলফ, জানালার পাশে রাখা ফুলের টব, সব। মা, তুমি কিছুই বদলাওনি। কেন বদলাবো? আমি তো জানতাম তুই আবার ফিরে আসবি। কথাটা শুনে অহনার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। দুপুরে খাওয়ার সময় পুরো পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে গেল। মা একের পর এক খাবার টেবিলে আনছেন। এই নে মাছটা খা। মা, এত কিছু রান্না করেছো কেন? আমার মেয়েটা কতদিন পর এসেছে, আমি কি কম রান্না করব? আন্টি, আমার জন্যেও একটু রাখবেন। তোমার জন্য আছে বাবা। দেখেছো, একদিনেই সবার আদরের মানুষ হয়ে গেছে। আমি জন্মগতভাবেই আদরের। আত্মবিশ্বাসটা একটু বেশি না? না, একদম ঠিক পরিমাণে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সারাদিন গল্প, হাসি, স্মৃতিচারণা চলল। অহনা অনেকদিন পর এতটা স্বস্তি অনুভব করলো। মাঝে মাঝে সে মায়ের পাশে গিয়ে বসছে, মায়ের হাত ধরে গল্প করছে। আরিয়ান দূর থেকে সেগুলো দেখছে। তার মনে হচ্ছিল এই মানুষটার সবচেয়ে বড় দুর্বলতা তার মা, আর সবচেয়ে বড় শক্তিও। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। বিকেলের দিকে ফেরার সময় হয়ে গেল। মা, আমরা তাহলে যাই? মাঝে মধ্যে আসিস মা। আসবো। আর ফোন করবি নিয়মিত। আচ্ছা। আন্টি, আপনি যখন খুশি আমাদের বাড়িতে আসবেন। আসবে বাবা। বিদায় নিয়ে দুজন আবার গাড়িতে উঠল। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। অহনা জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে হালকা জল চিকচিক করছে, কিন্তু আজকের সেই কষ্টের মাঝেও একটা শান্তি আছে, কারণ সে তার মাকে দেখে এসেছে। আর পাশে বসে থাকা আরিয়ানও আজ অদ্ভুতভাবে চুপ। কোনো ফাজলামি নেই, কোনো দুষ্টামি নেই, শুধু নীরবে গাড়ি চালাচ্ছে। আর তাদের সামনে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে। যে অহনা প্রথম দিন আরিয়ানের মুখ দেখলেই রেগে আগুন হয়ে যেত, সেই অহনা এখন আর তেমন রাগ করে না, বরং কখনো কখনো নিজেই অবাক হয়ে যায়। আরিয়ানের সেই বাচ্চামি, দুষ্টামি, ফাজলামি, অকারণ হাসাহাসি, যেগুলো একসময় অসহ্য লাগতো, এখন সেগুলোই দিনের সবচেয়ে স্বাভাবিক অংশ হয়ে গেছে।
আরিয়ান অবশ্যই একটুও বদলায়নি। সুযোগ পেলেই বিরক্ত করবে, কাজের মাঝে এসে কথা বলবে, কারণ ছাড়াই পাশে বসে থাকবে। কখনো হঠাৎ করে এসে গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালাবে, আবার কখনো রাতে ঘুমানোর সময় অহনাকে জড়িয়ে ধরে ঘুমাবে, আবার কখনো কখনো গভীর আদরে ভরিয়ে দিবে তাকে। আর এসব নিয়ে অহনা এখন আর মুখে রাগ দেখালেও ভিতরে ভিতরে তার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। শুধু সেটা কখনো আরিয়ানকে বুঝতে দেয় না। সকালবেলা অহনা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। পুরো বাড়িতে কেমন একটা ব্যস্ত পরিবেশ, সবাই দৌড়াদৌড়ি করছে, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে, ড্রয়িং রুম সাজানো হচ্ছে, আঙ্গিনায় চেয়ার টেবিল সাজানো হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি সেটা কেউ বলছে না। এই বাড়িতে আজ কি হচ্ছে? মা আজকে এত আয়োজন কেন? পরে জানতে পারবে মা, আগে নাস্তা করো। সবাই একই কথা বলছে, কেউ কিছু বলছেই না। একটু ধৈর্য ধরো। অহনার কৌতূহল আরো বেড়ে গেল। কিছুক্ষণ পরে সে আরিয়ানকে খুঁজতে গেল। আরিয়ান বাইরে কয়েকজন লোকের সাথে কথা বলছে। এই শোনো, জি ম্যাডাম। আজকে কি হচ্ছে? অনেক কিছু হচ্ছে। অনেক কিছু? দুপুরে হলে জানতে পারবেন। তোমরাও শুরু করেছো? রহস্যেরও একটা সৌন্দর্য আছে। তোমার মাথায় সমস্যা আছে। 6 মাস ধরে শুনছি। তারপরও ঠিক হওনি। আপনি ভালোবেসে ফেলেছেন বলেই ঠিক হওয়ার প্রয়োজন মনে করছি না। কে বলেছে ভালোবেসেছি? আপনার চোখ। কথা বেশি বলো। আপনি লজ্জা পেলেই এই কথা বলেন? আমি লজ্জা পাইনি। অবশ্যই পেয়েছেন। অহনা রাগি মুখ করে চলে গেল, কিন্তু মুখের কোণে লুকানো হাসিটা আরিয়ান ঠিকই দেখে ফেল। দুপুরের দিকে বাড়ির সামনে কয়েকজন অতিথি আসতে শুরু করলো। তার কিছুক্ষণ পর একজন হুজুর এলেন। ঘরের পরিবেশ ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। অহনা এবার সত্যি চিন্তিত হয়ে গেল। সে বুঝতে পারছে না ব্যাপারটা কি। শেষ পর্যন্ত সে গিয়ে ছোট বোনের পাশে বসলো। আচ্ছা, একটা কথা বলবে? বলো ভাবি। আজকে কি হয়েছে বলো তো? কিসের জন্য এত আয়োজন? হুজুর এসেছে, এত মানুষ এসেছে, মিলাদ পড়ানো হবে, কিন্তু কেউ কিছু বলছে না। ছোট বোনের মুখের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো না ভাবি, না। আজ তো আমার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী। কথাটা শুনে অহনা যেন জমে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। কি, তোমার আরো ভাই ছিল? হ্যাঁ, আমার আরেকটা ভাই ছিল। কিন্তু কেউ তো কখনো বলেনি। আমরা খুব একটা বলি না। কেন? কারণ বললেই সবার মন খারাপ হয়ে যায়। সে কিভাবে মারা গেল? প্রশ্নটা শুনে ছোট বোন একদম চুপ হয়ে গেল। তার চোখ নিচু হয়ে এলো। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলল, সেটা অনেক বড় গল্প ভাবি, আজকে না, পরে একদিন তোমাকে সব বলবো। খুব কষ্টের গল্প। এতটাই কষ্টের যে আজও মা তার কথা উঠলে কান্না করেন। অহনার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল। সে অবাক হয়ে চারপাশে তাকালো। এখন তার কাছে অনেক কিছু পরিষ্কার হচ্ছে। কেন আজ সবাই এত চুপচাপ? কেন আরিয়ানের বাবার মুখে হাসি নেই? কেন মা সকাল থেকে ব্যস্ত থাকলো বারবার চুপ হয়ে যাচ্ছেন? কেন আরিয়ান আজ অস্বাভাবিকভাবে শান্ত? ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তার চোখ গেল। আজকে ছেলেটার মুখে সেই পরিচিত দুষ্টু হাসি নেই, বরং সে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে অনেক দূরের কোনো স্মৃতির মধ্যে হারিয়ে গেছে। অহনা প্রথমবারের মতো অনুভব করলো এই 6 মাসে সে আরিয়ানকে অনেকটা চিনেছে, কিন্তু হয়তো পুরোটা নয়। তার জীবনে এমন কিছু অধ্যায় আছে যেগুলোর কথা সে এখনো জানে না। আর আজকের এই মৃত্যুবার্ষিকী সে অজানা অধ্যায়ের দরজা খুলতে চলেছে। আর দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান একবার আকাশের দিকে তাকালো। তার চোখে এমন এক নীরবতা ছিল যেটা অহনা আগে কখনো দেখেনি। দিন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। 6 মাস, তারপর আরো কিছু সময়। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে। অহনা নিজেও বুঝতে পারেনি ঠিক কবে, কিভাবে, কখন তার রাগের জায়গাটা দখল করে নিয়েছে অন্য এক অনুভূতি। আরিয়ানকে না দেখলে এখন তার অস্থির লাগে। সকালে ঘুম ভাঙার পর প্রথমে তাকে খোঁজে। রাতে ঘুমানোর আগে তার সাথে ঝগড়া না হলে দিনটাই অসম্পূর্ণ লাগে। অনেকদিন ধরে সে নিজের অনুভূতিটা লুকিয়ে রেখেছে, কিন্তু আজ সে আর লুকাবে না। আজ সে বলে দিবে। বিকেলের দিকে অহনা অনেক সুন্দর করে তৈরি হলো। হালকা সাজ, সুন্দর একটা শাড়ি, চুলগুলো সুন্দর করে গোছানো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই কয়েকবার দেখলো। আজ বলেই দিব, অনেক হয়েছে, আর লুকিয়ে রাখবো না। সন্ধ্যার একটু পরে আরিয়ান বাসায় ঢুকলো। রুমে ঢুকেই থমকে গেল, কারণ আজ অহনাকে অন্যরকম লাগছে। বাহ, আজ তো কাউকে একদম সিনেমার নায়িকার মতো লাগছে। বেশি কথা বলবে না। তাহলে কম কথা বলি। সেটাও না। আরিয়ান হেসে ফেলল। ঠিক তখনই অহনা এগিয়ে এলো। তারপর হঠাৎ করে আরিয়ানকে জড়িয়ে আরিয়ান পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ এই প্রথম অহনা নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে, সব ঠিক আছে তো?
আমি একটা কথা বলতে চাই। বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঘরটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। অহনা চোখ বন্ধ করে বলল, আমি তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। এতটাই ভালোবেসেছি যে এখন তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তোমার সাথে ঝগড়া করি, রাগ করি, বকাঝকা করি, কিন্তু দিনের শেষে শুধু তোমাকেই খুঁজি। আমি তোমাকে ভালোবাসি আরিয়ান। তাই? কতটা ভালোবাসো? এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব। আরিয়ান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর এমন একটা কথা বলল যেটা শুনে অহনার পুরো পৃথিবী কেঁপে উঠল। তাহলে আমাকে ছাড়াই বাঁচতে শিখুন। কি তোমার এই মুহূর্তেও মজা করতে হবে? আমি মজা করছি না, আমি সিরিয়াস। এসব কি বলছো তুমি? আরিয়ানের মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠল, যে মুখ অহনা আগে কখনো দেখেনি। তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? কারণ তুমি আমাকে ভালোবাসতে। না, আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। কি বললে? আমি চেয়েছিলাম তুমি বুঝতে পারো কাউকে হারানোর কষ্ট কেমন, কাউকে ভালোবেসে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা কেমন। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, কারণ এই গল্পটা শুরু হয়েছে অনেক আগে। মানে? আমার বড় ভাই আবিরকে মনে আছে? আবির? হ্যাঁ, আবির আমার বড় ভাই। সে একসময় একটা মেয়েকে খুব ভালোবাসতো। তারপর সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি আর মানসিক ভাঙনের মধ্যে সে ভীষণ কষ্ট পেয়েছিল। সেই ঘটনার পর আমাদের পরিবার ভেঙে গিয়েছিল। কিন্তু এর সাথে আমার সম্পর্ক কি? কারণ সেই ঘটনার পেছনে তুমি ছিলে। আমি? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমাকে মিথ্যা বলো না। আমি মিথ্যা বলছি না। আমি আবিরের সাথে কোনো প্রেম করিনি, কখনো না। তাহলে? আবিরের সাথে প্রেম করেছিল আমার বান্ধবী, আমি না। আমি শুধু আবিরকে চিনতাম, এর বেশি কিছু না। কি বলছো তুমি? সত্যি বলছি, আমি কখনো আবিরের প্রেমিকা ছিলাম না। তুমি যদি খোঁজ নিতে তাহলে জানতে, কিন্তু তুমি খোঁজ না নিয়ে বিচার করে ফেলেছো, আর তারপর আমার পুরো জীবনটা ওলটপালট করে দিয়েছো। না, এটা হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি কখনো আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিলে একবারও? কখনো বলেছিলে অহনা সত্যি কিনা? তুমি নিজের মতো একটা গল্প বানিয়েছো, তারপর সেই গল্পে অপরাধী বানিয়েছো আমাকে। অহনার চোখে পানি চলে এসেছে, কিন্তু তার গলায় রাগও আছে। জানো সবচেয়ে বড় কষ্ট কি? আমি তোমাকে আজকে বলতে এসেছিলাম আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বললে সবটাই প্রতিশোধ ছিল, সবটাই নাটক ছিল। তুমি জানো এটা কতটা অপমানজনক? ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। আরিয়ানো এখন দ্বিধাগ্রস্ত, কারণ যদি অহনা সত্যি বলে থাকে তাহলে এতদিন সে ভুল মানুষকে দোষ দিয়ে এসেছে, আর সেই ভুলের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে তাদের পুরো সম্পর্ক। একদিকে অহনার ভেঙে যাওয়া বিশ্বাস, অন্যদিকে আরিয়ানের বছরের পর বছর ধরে জমে থাকা ধারণা, আর দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি, যার সত্যিটা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। পুরো রুমটা তখন নিস্তব্ধ। কিছুক্ষণ আগেও যেখানে তর্ক, রাগ আর অভিমানের বাতাস ভারী হয়েছিল, এখন সেখানে শুধু নীরবতা। অহনার চোখ দুটো লাল হয়ে আছে, আর আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন একসাথে ঘুরছে। হঠাৎ অহনা নিজের ফোনটা হাতে নিল, তারপর কয়েক সেকেন্ড কিছু খুঁজে একটা ছবি বের করলো। দেখো, খুব ভালো করে দেখো, তারপর বলো আমি মিথ্যা বলছি কিনা। আরিয়ান ফোনটা হাতে নিল। প্রথম ছবিটা দেখে তার ভুরু কুঁচকে গেল। দ্বিতীয় ছবিটা দেখে তার মুখের রং পাল্টে গেল। তৃতীয় ছবিটা দেখে তার হাত কাঁপতে শুরু করলো। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির আর একটা মেয়ের অনেকগুলো ছবি, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে জন্মদিন পালন করা, একসাথে হাসি মুখে দাঁড়িয়ে থাকা। যে কেউ দেখলে বুঝবে তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সেই মেয়েটা অহনা না, অহনার বান্ধবী। আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। মনে হলো কেউ যেন তার মাথার উপর পুরো আকাশটা ভেঙে ফেলেছে। না, এটা কিভাবে সম্ভব? অসম্ভব, কারণ এটাই সত্যি, আর সত্যিটা জানার চেষ্টা তুমি কোনোদিন করনি। আরিয়ান একটার পর একটা ছবি দেখছে, তার চোখ বড় হয়ে যাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে, কারণ ছবিগুলো মিথ্যা বলছে না, সবকিছু স্পষ্ট, নির্দ্বিধায় স্পষ্ট। এতদিন ধরে যে বিশ্বাসটা বুকের মধ্যে নিয়ে ঘুরেছে সেই মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাহলে আমি এতদিন ভুল মানুষকে দোষ দিয়েছি। অবশেষে বুঝতে পেরেছো, খুব দেরিতে হলেও। অহনার গলায় কান্না মিশে আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে কষ্ট, বহুদিনের জমে থাকা কষ্ট। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? তুমি আমাকে কখনো প্রশ্নই করনি, কখনো আমার কথা শুনতে চাওনি। তুমি নিজেই বিচারক হয়েছো, নিজেই রায় দিয়েছো, আর শাস্তিটা আমাকেই দিয়েছো। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটা কথারও উত্তর নেই তার কাছে, কারণ আজ প্রথমবার সে বুঝতে পারছে তার রাগ, তার প্রতিশোধ, তার সিদ্ধান্ত সবকিছু একটা ভুল ধারণার উপর দাঁড়িয়েছিল। অহনা ফোনটা নিজের হাতে নিয়ে নিল, তারপর ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আর কিছু বলার নেই আমার, অনেক শুনেছি, অনেক সহ্য করেছি।
আজ আর কিছু শুনতে চাই না। কথাগুলো বলে সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে আরিয়ান প্রায় দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো। অহনা প্লিজ 1 মিনিট দাঁড়াও। অহনা থামলো না, সে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু আরিয়ান অসহায় কণ্ঠে বলে উঠল, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এত বড় ভুল করে ফেলেছি। আমি সত্যি জানতাম না, আমি যা বিশ্বাস করেছিলাম সেটাই সত্যি ভেবেছিলাম। আমি কখনো কল্পনাও করিনি যে আমি এত বড় ভুল করতে পারি। সব ভুলের ক্ষমা হয় না আরিয়ান। এবার অহনা তার দিকে ঘুরে দাঁড়ালো, চোখে জমে থাকা পানি মুছে ফেলল। আর এটা ভুল না, এটা অন্যায়। তুমি ইচ্ছে করে করেছো, তুমি ভেবেচিন্তে করেছো, তুমি সিদ্ধান্ত নিয়েছিলে আমাকে শাস্তি দিবে, আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথা শুনলে না। একটা ভুল তখন হয় যখন মানুষ না বুঝে কিছু করে, কিন্তু তুমি তো বুঝে করেছো। তুমি আমাকে দোষী ভেবেছো, তারপর আমাকে শাস্তি দিয়েছো। তাই এটাকে ভুল বলে না, এটা অন্যায়। প্রতিটা শব্দ যেন তীরের মতো গিয়ে লাগলো আরিয়ানের বুকে, কারণ সে জানে অহনা মিথ্যা বলছে না। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই, কিন্তু বিশ্বাস করো গত কয়েক মাসে আমি সত্যি তোমাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখে ফেলেছি। তাহলে আজকে কেন বললে সব অভিনয় ছিল? কেন বললে ভালোবাসো না? কেন? কারণ আমি নিজের রাগের কাছে হেরে গিয়েছিলাম। ভাইয়ার কথা মনে পড়লে আমি স্বাভাবিক থাকতে পারতাম না, কিন্তু আজ বুঝতে পারছি আমি ভুল মানুষের উপর সেই রাগ ঝেড়েছি। অহনা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, জানো সবচেয়ে কষ্ট কোথায় লেগেছে? আমি আজকে প্রথমবার তোমাকে বলতে এসেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, আর তার বদলে আমি জানতে পারলাম তুমি আমাকে প্রতিশোধের মানুষ হিসেবে দেখেছো। এই কষ্টটা তুমি বুঝবে না। কথাটা বলে অহনা চোখ ফিরিয়ে নিল। আরিয়ান দাঁড়িয়ে রইল নিঃশব্দে, অসহায়ের মতো, কারণ আজ তার কাছে কোনো যুক্তি নেই, কোনো উত্তর নেই, শুধু একটা ভয় আছে। সে কি খুব দেরি করে ফেলেছে? আর যে মানুষটা ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছিল, সে কি আজ সত্যি তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছে? রুমের ভেতর তখন অদ্ভুত একটা নীরবতা। কয়েক ঘন্টা আগেও যে রুমে ঝড় বয়ে গিয়েছিল, এখন সেখানে শুধু নিস্তব্ধতা আর ভারী দীর্ঘশ্বাসের শব্দ। অহনা আর কোনো কথা বলল না, তার ভেতরটা যেন ক্লান্ত হয়ে গেছে। এতগুলো সত্য একসাথে জানা, এতগুলো প্রশ্নের উত্তর পাওয়া, আর এতদিনের সম্পর্কের ভিত্তিটা কেঁপে ওঠা, সবকিছু মিলিয়ে তার মাথা আর কাজ করছে না। ধীরে ধীরে গিয়ে খাটের একপাশে শুয়ে পড়ল সে। আমার আর কথা বলতে ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত, আমাকে একটু একা থাকতে দাও। আরিয়ান কিছু বলতে গিয়েও থেমে গেল। আজ তার মুখে কোনো দুষ্টামি নেই, কোনো জোড়াজুড়ি নেই, কোনো ফাজলামি নেই। সে শুধু নিঃশব্দে খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে আজকে সে সত্যি অহনাকে হারিয়ে ফেলেছে। আজকে সেই মেয়েটা যাকে সে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিল তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। রাত আরও গভীর হতে লাগলো, চারপাশ নিস্তব্ধ, জানালার বাইরে চাঁদের আলো। ঘড়ি কাঁটা ধীরে ধীরে রাত 3টার দিকে এগিয়ে যাচ্ছে। কখন যেন আরিয়ানের চোখ লেগে এসেছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অভ্যাসবশত সে পাশের দিকে হাত বাড়ালো, কিন্তু খালি, একদম খালি। আরিয়ানের বুক ধক করে উঠল, চোখ মেলে তাকালো। অহনা নেই, খাটে নেই, রুমে নেই, বাথরুমের দরজাও খোলা, সেখানেও কেউ নেই। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতর ভয় ঢুকে গেল। সে তড়াক করে উঠে বসলো। অহনা, অহনা কোথায়? জান, কোথায় গেলে তুমি? সে পুরো রুম খুঁজে ফেলল, বেলকনি দেখলো, ড্রেসিং রুম দেখলো, কোথাও নেই। তার শ্বাস দ্রুত হতে গেল, মাথা কাজ করা বন্ধ করে দিল। না না না, সে কি সত্যি চলে গেল? আমার উপর রাগ করে কি সে সত্যি আমাকে ছেড়ে চলে গেল? আরিয়ান প্রায় দৌড়ে নিচে নেমে এলো, একটা একটা করে পুরো বাড়ি খুঁজতে লাগলো। ড্রয়িং রুম, ডাইনিং, গেস্ট রুম, স্টাডি রুম, সব জায়গা, কিন্তু অহনার কোনো খোঁজ নেই। ভয়টা এবার আরো বড় হতে লাগলো। সে দৌড়ে গেটের দিকে চলে গেল। সেখানে দারোয়ান বসেছিল। আরিয়ান প্রায় হাঁপাতে হাঁপাতে তার সামনে দাঁড়ালো। কাকা, ম্যাডামকে দেখেছেন? উনি কি একটু আগে বাইরে গেছেন? ভালো করে মনে করে বলুন তো। না বাবা, ম্যাডাম তো বাইরে যায়নি, আমি তো গেটেই ছিলাম। ওনাকে বের হতে দেখলে অবশ্যই দেখতে পেতাম। আপনি নিশ্চিত? 100% নিশ্চিত বাবা, ম্যাডাম গেট দিয়ে বের হয়নি। কথাটা শুনে আরিয়ান কিছুটা স্বস্তি পেল, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন ভয়ই শুরু হলো। যদি বাড়ির ভেতর কোথাও থাকে, কোথায়? ঠিক তখনই হঠাৎ তার মাথায় একটা জায়গার কথা এলো, ছাদ। ছাদ? সে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার বুকের ভেতর এমন ভাবে ধুকপুক করছে যেন বুক ভেঙে বেরিয়ে আসবে। হাত কাঁপছে, শ্বাস কাঁপছে, মনে হচ্ছে আর একটু দেরি হলে সব শেষ হয়ে যাবে। অবশেষে ছাদের দরজা খুলে বাইরে এলো সে।
তারপর সেখানেই থেমে গেল। ছাদের এক কোণে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে অহনা, চুপচাপ নিঃশব্দে দূরে আকাশের দিকে তাকিয়ে। আরিয়ান যেন নতুন করে প্রাণ ফিরে পেল। এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে গিয়ে পেছন থেকে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল, এতটাই শক্ত করে যেন ছেড়ে দিলে সে হারিয়ে যাবে। কি এই কি হয়েছে তোমার? এইভাবে জড়িয়ে ধরেছো কেন? কিন্তু আরিয়ান কোনো উত্তর দিল না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরল। তার কণ্ঠ কাঁপছে, শ্বাস কাঁপছে। তুমি আমাকে না বলে এখানে এসেছো কেন? তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছি? আমি ঘুম থেকে উঠে যখন তোমাকে পাশে পাইনি তখন আমার মনে হয়েছিল তুমি হয়তো সত্যি আমাকে ছেড়ে চলে গেছো। আমি পুরো বাড়ি খুঁজেছি, গেট পর্যন্ত দৌড়ে দিয়েছি। আমি শপথ করে বলছি, আর একটু হলে আমার দম আটকে মরে যেতাম। সামান্য একটু চোখের আড়াল হয়েছি, এতেই থাকতে পারছো না? যদি সত্যি সত্যি কোনোদিন চলে যায় তখন কি করবে? কথাটা শুনেই আরিয়ান যেন আরো ভয় পেয়ে গেল। সে অহনাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, দুকাত শক্ত করে ধরে তার চোখের দিকে তাকালো। এমন কথা আর কোনোদিন বলবে না, কোনোদিন না। তুই বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমার কি অবস্থা হবে। আমি এখন আর তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তুমি আমার জীবনের এমন একটা অংশ হয়ে গেছো যাকে হারানোর কথা ভাবলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না। আগের মাথায় বলেছিলাম, ভুল বুঝে বলেছিলাম। আমি জানি না কতবার বললে তুমি বিশ্বাস করবে, কিন্তু আমি সত্যি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল করেছি। আমি সত্য না জেনে বিচার করেছি, কিন্তু আমার ভালোবাসাটা কখনো মিথ্যা ছিল না। আমার খুব কষ্ট হয়েছে আরিয়ান। জানি, আর সেই কষ্টের জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকবো। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে, তুমি চাইলে আমার উপর রাগ করো, কথা বন্ধ রাখো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু রাতের বাতাস বইতে লাগলো। অবশেষে অহনা ধীরে ধীরে বলল, তুমি সত্যি একটা পাগল ছেলে। হ্যাঁ, আর সেই পাগলটা শুধু তোমার জন্যই পাগল। আমি শুধু একটু একা থাকতে ছাদে এসেছিলাম। আর আমি ভেবেছিলাম আমার পৃথিবীটাই হারিয়ে গেছে। তারপর হঠাৎ করে আরিয়ান নিচু হয়ে অহনাকে কোলে তুলে নিল। এই কি করছো? নামাও আমাকে, না। সবাই দেখে ফেলবে। দেখুক। তোমার লজ্জা বলে কিছু নেই? নেই, কারণ আমার বউকে কোলে নেওয়ার জন্য আমি কারো কাছে জবাবদিহি করি না। নির্লজ্জ একটা। হ্যাঁ, তোমার নির্লজ্জ স্বামী। অহনা মুখ ঘুরিয়ে রাগ দেখানোর চেষ্টা করল, কিন্তু এবার আর সত্যিকারের রাগ হলো না। আরিয়ান তাকে শক্ত করে বুকে আগলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মনে মনে শুধু একটা কথাই বারবার বলছে, আর যাই হোক এই মেয়েটাকে সে আর কখনো হারাতে দেবে না। আরিয়ান রুমের মধ্যে এসে অহনাকে বিছানার মধ্যে শুইয়ে দেবে। অহনা মুখ খুলে কিছু বলতে নিবে, তার আগেই আরিয়ান তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিবে। অহনার আর কিছু বলা হলো না, আরিয়ানের সাথে রেসপন্স করতে লাগলো। অহনার সারা পেয়ে আরিয়ানও আরো উত্তেজিত হয়ে গেল। ঠোঁট ছেড়ে গলা বুক আস্তে আস্তে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে চুমু খেলো। আরিয়ানের এমন বেপরোয়া স্পর্শে অহনা পাগল হয়ে গেল। সে খামচে ধরল আরিয়ানের মাথার চুল। অহনার সারা পেয়ে আরিয়ান আরো পাগল হয়ে গেল। সে অহনাকে আস্তে আস্তে নিয়ে যেন ভালোবাসার অতল সাগরে গেল, যেখান থেকে চাইলেও এখন আর কেউ ফিরে আসতে পারবে না।